রাজনীতিতে এতটা কখনোই মানে মাথা ঘামাইনি যে বাংলাদেশের পলিটিক্যাল পার্সপেক্টিভ এরকম আমাদের জানা আছে, এটার কোনো চেঞ্জ হবে না, সবাই নিজের নিজের মতন করে এক ধরনের একটা মানে জীবন প্রবাহ চলতো আমাদের আর কি। কিন্তু হঠাৎ করে এটা একটা বুম হইছে যে না, আমাদের একটা কন্ট্রিবিউট করার জায়গা আছে বা একটা পলিটিক্যাল জায়গাতে পরিবর্তন আসতেছে বা আসলো। তো এরপরে কি আমরা আশা করাটাই স্বাভাবিক না যে না, এখন কিছু একটা ড্রাস্টিক চেঞ্জ হবে, পুরাতন সেই জায়গাটাতে আবার ফেরত যাবে না, বা সেখানে যদি যেও থাকে এই মুহূর্তে, তো সেটার কারণ কি? মানে হতাশ হওয়ার কারণই তো বেশি আমার কাছে মনে হয় আর কি। না, আমি আসলে পার্সোনালি ওই যে ড্রাস্টিক কোনো চেঞ্জ শুধুও আমার কাছে মনে হয়নি যে ড্রাস্টিক কোনো চেঞ্জ আসলে হইতে পারে। কারণ আসলে একটা এস্টাবলিশমেন্টের হাত থেকে আপনার রেজিমটা আরেকটা এস্টাবলিশমেন্টের হাতে পৌঁছেছে। তো যার কারণে যেমন ধরেন যে আসলে আর্মির সাথে আহ, আপনার আন্দোলনকারীদের আসলে এক ধরনের নেগোসিয়েশন করতে হয়েছে। তারপর তারা আসলে একটা ধরেন এনজিও তান্ত্রিক একটা গভর্নমেন্ট তারা ফর্ম করছে। সো তখনই শুরুতে আসলে আমার মনে হয়েছে, যখন এই ঘটনাগুলো ঘটলো আসলে তখনই মনে হয়েছে যে আসলে অত বড় কোনো ধরনের কোনো বা মানে গুণগত বা ধরেন একটা মৌলিক কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। তবে যেটা আমার কাছে মনে হয়েছে যে পরিবর্তনটা, সেটা হলো যে এই জেনারেশনকে বা আরো দুইটা জেনারেশন যারা আসলে আজ পর্যন্ত ভোটে দিতে পারেনি, তাদের পলিটিক্যাল যে চিন্তা ভাবনা, এইটা আসলে আপনার রাজনীতিবিদরা আসলে জানতেন না। হ্যাঁ, সেটা তারা অলরেডি বুঝে ফেলছে যে আসলে আমরা যেটা মনে করতেছিলাম যে এই জেনারেশন বা আরো দুটো জেনারেশন তারা আসলে পলিটিক্যালি হয়তো এতটা মানে হুঁশিয়ার থাকে না, কিন্তু এরা যে আসলে হুঁশিয়ার, এই ব্যাপারটা আমার মনে হয় পলিটিশিয়ানরা বুঝতে পারছে। তো এটা যদি থাকে, তাহলে নেক্সট যদি ধরেন ইলেক্টেড কোনো গভর্নমেন্ট আসে, তাহলে আমার ধারণা তারা আগের গভর্নমেন্ট গুলোর মতো আসলে যা ইচ্ছে তাই করতে পারবে না। এই জায়গাটা আমার কাছে একটা পরিবর্তন বলে মনে হয়েছে যে হ্যাঁ, এটা আসলে একটা আপনার মানসিক একটা চেঞ্জ আসলে আসছে। কিন্তু অন্য আর পরিবর্তনগুলো আসলে আমি এখনো বুঝতেছি না যে আসলে কি হইতেছে ঠিক। আমি এগুলো আসলে মূল্যায়ন করতে পারবো না। আচ্ছা, তানজিদের এ ব্যাপারে কিছু বলার যদি থাকে। স্যার, প্রশ্নটা আরেকবার বলবেন ক্লিয়ারলি? আচ্ছা হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন 24-এর আন্দোলনের পরে আমাদের একটা মানে অ্যাটলিস্ট অপটিমিস্টিক জায়গা থেকে চিন্তা ছিল যে আমরা যেরকম রাজনীতি বাংলাদেশে দেখে আসছি সেখান থেকে একটা মুক্ত কিছু একটা দেখতে পারবো বা ডিফারেন্ট কিছু একটা দেখতে পারবো, গ্লোবালি আরো স্ট্যান্ডার্ড কিছু একটা দেখতে পারবো, যেহেতু এখনকার ছেলেপেলে অনেক স্মার্ট লেটস সে। তো সেখান থেকে আবারও আসলে তৃণমূল জায়গাতে আবার আগের মতনই যদি সবকিছু হয়, তাহলে এইখানে মানে হোয়াট ক্যান উই ডু, বা এখানে এরকমটা হচ্ছেই বা কেন? তুই যেহেতু ওইখানে তুই গুলিও খেতে পারতি লেটস সে, তো তুই যদি মরে যেতি, তো তোর এই মৃত্যুটা আসলে কতটুকু কি বলবো কাজে আসতো লেটস সে? আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হইলো যে স্টুডেন্টরা যে আন্দোলনটা ফ্রন্ট লাইনে যে আশা নিয়ে ওই ওই টাইমটাতে করছে, তো ওইটা আসলে ম্যাস লেভেলে তখন অনেকেই, যদি গ্রামে, যদি আমি একবার গ্রামে যখনই আন্দোলন শেষে গেছিলাম তখন জিজ্ঞেস করছিলাম যে আসলে আপনারা কি জানেন নাকি সরকার কিভাবে চেঞ্জ হইলো। বললো যে এটা তো বিএনপির একটা আন্দোলন হয়েছে, ওরা মানে ওদের কাছে যে একটা স্টুডেন্ট মুভমেন্টের কারণে যে একটা গভর্নমেন্ট একটা রেজিম চেঞ্জ হইতে পারে, ওই ধারণাটা কিন্তু ম্যাস লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারি না। এটা আমাদের স্টুডেন্টদের খুবই বড় একটা ব্যর্থতা আমি মনে করব। কারণ আমাদের দেশে মেইন স্ট্রিম যারা আছে রাজনীতি কন্ট্রোল করে, এরা আসলে মধ্যবয়স্ক মানুষ, এবং ওরা আসলে একটা মানে জেনজি থেকে ফার ফার দূরে ওরা সবসময় অবস্থান করে, এবং ওদের মতামতটাকে ওরা আলাদা করে এস্টাবলিশ করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে ওরা আসলে স্টুডেন্ট মুভমেন্টের কারণে যে এত একটা রেভলিউশন হইলো, সেটা কিন্তু ওরা বুঝতেছেও না, বোঝার চেষ্টাও করতেছে না, এবং স্টুডেন্টদের ব্যাপারে ওরা খুবই নেগলেন্সি প্রকাশ করে, যেটা আসলে দেখা গেল যে রুট লেভেলে আসলে দেখা গেল যে মানুষজনের জন্য এটা আসলে বিশৃঙ্খলা একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। আসলে তারা বুঝতেছে না যে কি ঘটতেছে, কেন হচ্ছে, কারা করতেছে, কোন পলিটিক্যাল পার্টিটা ইনভলভ। এই জন্য রুট লেভেলে এটা খুবই ম্যাসাকার একটা সিচুয়েশন হয়ে গেছে। বাট আমি এখনো ট্রাস্ট করি যে আমি যদি আমার দেশের লোকজনকে বুঝাইতে পারি যে এই বাইনারি অপোজিশন থেকেও বাইরের যে আমাদের যে স্টুডেন্টরা যারা যারা আসলে
কোনো কেবলা পছন্দ করে না, সবাইকে প্রশ্ন করতে পছন্দ করে। যে কেউ কোনো খারাপ কাজ করুক, তার মতের বিরুদ্ধে বা স্বার্থের বিরুদ্ধে যখনই কেউ চলে যাচ্ছে, তখনই তাকে প্রশ্নবিদ্ধ করছে। সেটা আমি হই, সেটা আমার ফ্রেন্ড হই, যেটা জুলাই অভ্যুত্থানে যারা ফ্রন্ট লাইনার ছিল তারা হোক, যে কেউ হোক। এই জেনারেশনটা একটু ডিফারেন্ট। সো এই জেনারেশনের সাথে আমাদের যে আগের জেনারেশনরা যারা আসলে এখনো পর্যন্ত অনেক কিছুতেই ইনভলভ, অনেক কিছুতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ট্রানজেকশন শুরু করে, আমাদের প্রবীণরা কিন্তু সবকিছুতে, ইভেন কি একজন বললো যে ইলেকট্রিসিটি বিল ওরাই দেয়, তো এটা কিন্তু সত্যি কথা, ওরাই আসলে জিনিসটার সাথে ইনভলভ। হ্যাঁ, তো এখানে মানে ওদের সাথে যদি আমরা এই ব্রিজটা যদি না করতে পারি, যে যে ম্যাচটা এখন ম্যাসাকারটা এখন সৃষ্টি হচ্ছে, যে প্রবলেমটা মানুষজন বুঝতে পারতেছে না এক্স্যাক্টলি কেন হচ্ছে, তারা এখানে মনে করতেছে বিএনপির মতো একটা দল এটা অভ্যুত্থানটা ছিনায় আনছে, এখন তাইলে ওদেরকে সাইড দিতে হবে। এই যে একটা ওদের একটা পারসেপশন, যেটার কারণেই আসলে রুট লেভেলে আমার কাছে মনে হচ্ছে খুবই প্রবলেমেটিক একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এটাই আমার পার্সপেক্টিভ আর কি। আ- আচ্ছা, ফাইন। এখন তাহলে রোবেদ ভাইয়ের কাছে যদি যাই, তাহলে মানে এখানে তাহলে করণীয় কি হতে পারে আমাদের জন্য? ব্রিজ করার কথা আমরা প্রথম থেকেই শুনতেছি যে দুই পক্ষের একটা ব্রিজ হবে, কারণ বাংলাদেশের অধিকাংশ, একটা বর্ণনাতে আসতেছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইউথ, আবার একটা বর্ণনাতে আসতেছে যে না, বাংলাদেশের অধিকাংশ মানুষ আসলে প্রবীণ। তো ধরে নিলাম আমি যদি 50-50ও ধরি সেক্ষেত্রে, তো এখানে ব্রিজিং এর কাজটা করবেই বা কে, বা এখানে করণীয়টাই বা কি আসলে? আসলে ধরে ধরে তো ধরেন একটা জেনারেশন সাথে আরেকটা জেনারেশনের যোগাযোগ ঘটানো সম্ভব না। সেটা আসলে পসিবল না। উম, এইটা আমার মনে হয় যে যদি আসলে এটা স্ট্যাটিস্টিক আছে কিনা জানি না, যে বাংলাদেশের কত পার্সেন্ট ভোটার, আমি কোট আনকোট বলতে চাচ্ছি, কত পার্সেন্ট ভোটার আসলে ধরেন ওই প্রবীণ ক্যাটাগরিতে পড়ে, আর কত পার্সেন্ট ভোটার হচ্ছে আপনার আহ মানে এই জেনারেশন বা যারা হচ্ছে এই টাইমটাকে বলছে। যদি ওই পার্সেন্টেজ জানা যাইতো তাহলে মনে হয় একটু সুবিধা হতো আমাদের জন্য। এখন আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে, যেমন ধরেন যে আমাদের যে আমলাতন্ত্র যেটা আছে, আমলারা ধরেন তারা কত বছর বয়স, হুম। মানে ধরেন যে ইয়াং কোনো ডিপ্লোম্যাট বা ইয়াং কোনো আসলে ব্যুরোক্রেটরা আসলে কত কত বছর বয়স থেকে শুরু করতেছে, বা এখনকার আসলে ব্যুরোক্রেসিতে কত পার্সেন্ট ধরেন যে ব্যুরোক্রেট যারা আসলে ইয়াং। আমার ধারণা এইটার পরিমাণ আসলে অনেক কম সংখ্যায়। তো যেহেতু বাংলাদেশে ধরেন আসলে অনেক কিছুই তো শুধুমাত্র পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে তা তো না, আরো অনেকগুলো ভেরিয়েবল এখানে আছে আসলে। তো সেই ভেরিয়েবল গুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার আমলারা, তারপরে সরকারের আরো আরো যে মানে পজিশনের যে লোকগুলো আছে। আমার যেটা মনে হইতেছে যে আসলে আচ্ছা রোবেন ভাই, এইখানে আমি একটা তথ্য বের করলাম, সেটা হচ্ছে বয়স ভিত্তিক হিসাবে দিছে 18 থেকে 35 বছরের মধ্যে বাংলাদেশে 30% হচ্ছে গিয়া ভোটার আর কি, আর 35 বছরের ঊর্ধ্বে হচ্ছে 70% বাংলাদেশে এই মুহূর্তে। ঠিক আছে, আবার প্রতি বছর গড়ে প্রায় 25 লাখ নতুন ভোটার তালিকাভুক্ত হচ্ছে, স্বাভাবিকভাবেই তারা হচ্ছে নতুন বা নবীন। হ্যাঁ, এটা একটা তথ্য পাওয়া গেল। আচ্ছা, তো আমার কাছে কেন জানি এই মুহূর্তে মনে হচ্ছে, মানে আগামীকাল মনে হবে কিনা আমি জানি না, সেটা হলো যে ইলেকশনটা যখন হবে আসলে, ইলেকশন হওয়ার পরে আমরা আসলে অনেক কিছুই বুঝতে পারবো। কারণ এখন আসলে মানে তথ্যগুলো এত এলোমেলো, অনেকগুলো বছর যেহেতু আসলে ওই অর্থে ইলেকশনই হয়নি, আমরা আসলে জানিও না যে ঠিক কোন পলিটিক্যাল পার্টি বা কোন লিডাররা আসলে এখানে ভালো করতে পারে, কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি ধরেন চিন্তাই করি যে আগামীতে বা নেক্সট ইলেকশনে আসলে বিএনপি একটা বড় সংখ্যক ভোট পাইতে পারে, তো আমার যেটা ভয় সেটা হইতেছে যে বিএনপি তার মানে তার যে নমিনেটেড যে মানে বা বিএনপির যে প্রার্থী, তারা কিন্তু আসলে অধিকাংশই তারা ইয়াং না। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধরেন ইয়াং নমিনেশন পাওয়ার মতো লোকজন আসলে খুবই কম বিএনপিতে এ পর্যন্ত।
আবার ইয়াং হইলে যে সে সবসময় ভালো করবে এটা কিন্তু বলার কোনো অর্থ নাই, কারণ আমরা কিন্তু যে পলকরে দেখছি, হ্যাঁ, তারপর ধরেন আরো আরো যে দুই একজন ছিল আসলে পররাষ্ট্র কি সব ছিল, তো এদের কিন্তু দেখছি যে এরা আসলে কিন্তু খুব একটা সুবিধার না। এখন মানে ইয়াং হয়ে যে ধরেন আপনার অনেক মানে বিপ্লবী চিন্তা ভাবনা করবে, অনেক চেঞ্জ নিয়ে আসবে, এটাও আমার মনে হয় না। এখন আমার যেটা মনে হচ্ছে, আমি আসলে ভয় পাচ্ছি মূলত আপনার বিএনপি তার মাফিয়া টাইপের লোকগুলোর আসলে নমিনেশন কতটা দেয়, কত পার্সেন্ট দেয় আর কি, তার উপর আসলে অনেক কিছুই ডিপেন্ড করতেছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যদি ইলেকশনটা হয় তারপরে আসলে অনেকগুলো হিসাব নিকাশ খুব ইজিলি করা যাবে আসলে, যে বাংলাদেশের নেক্সট আপনার হচ্ছে যে ডেমোক্রেসি বা ধরেন যে ভালো ডেমোক্রেসি আরো কিভাবে ঘটতে পারে, এটা আমার মনে হয় ইলেকশন না হওয়া পর্যন্ত এটা বোঝা আসলে টাফ। এখন আসলে আমরা থিওরিটিক্যালি অনেক কিছু বলতে পারবো, কিন্তু ইলেকশন কিন্তু অন্য জিনিস। এই জন্য আমি আসলে একটু ইলেকশন পর্যন্ত ওয়েট করতে চাই। আমার মনে হয় ইলেকশনটা হওয়ার পরে এই যে ব্রিজিংটা হয়তো হয় ব্রিজিংটা শুরু হবে, অথবা ধরেন ব্রিজ ভেঙে পড়বে যেটুকু আছে। আচ্ছা, এইখানে একটা বিষয় আমার বিকাল থেকে মনে হচ্ছিল, সেটা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে গত 2-3 দিনে বাংলাদেশে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে, আমরা সবাই জানি। তো গ্রাফিক কন্টেন্ট আমি এখানে ধরেন বললামই না কি কি হয়েছে। তো সেইখানে কিন্তু অ্যাটলিস্ট আমার ফেসবুকে, আমার পেরিফেরিতে, আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা সকলেই কিন্তু একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে মানে ভালো মন্দ বলে মানে তাদেরকে এক ধরনের একটা বয়কট বা আওয়ামী লীগকে যেভাবে করে পচাইছিল সেভাবে করে পচাইতেছে, হ্যাঁ, বা মেম তৈরি করতেছে বা হোয়াট এভার ইট ইজ। তো এটা যদি হয় আমার পরিবেশ, তো সেই ক্ষেত্রে কিভাবেই বা বিএনপি যদি নির্বাচনে যায়, নির্বাচনটা সে জিতে কিভাবে? কারণ অধিকাংশ মানুষকে তো আমি দেখতেছি যে তারা সো কল নিউট্রাল একটা অবস্থানে থেকে যে খারাপ করতেছে তাকেই বকা দিচ্ছে। এখন এই বকাই যদি দিতে সে পারে, তাহলে ভোটটা সে কেন যায় এরকম একটা মানুষকে দিবে? মানে এটার ব্যাখ্যাটা কোথায়? রাজনীতিবিদরা না, এটা হচ্ছে কি যে দেখেন, আপনি তো আপনার নির্বাচনী যে এলাকা, আপনার কনস্টিটিউয়েন্সি আর সেই লোকটার কনস্টিটিউয়েন্সি তো এক না। হ্যাঁ, ধরেন যে ফেসবুকে বা ধরেন কলামে হ্যান ত্যান যারা আসলে ক্রিটিক করে, তারা তো আসলে ইউনিভার্সাল ভোটার না, যে ধরেন তারা যে কোনো আসনে গিয়ে ভোট দিতে পারে। তো আপনি এইটা যেমন ধরেন আমি পার্সোনালি আমি হচ্ছে বগুড়ার সম্ভবত আমাদের বগুড়া 1 কত যেন আমি ভুলে গেছি, তো বগুড়া 1-এর হচ্ছে আমি ধরেন ভোটার। তো এখন আমি ধরেন হয়তো ক্রিটিক করতেছি বিএনপির, কিন্তু আমার একটা ভোটে আসলে বিএনপির মানে ভোটের যে জায়গাটা ওইখানে কিন্তু আসলে যায় আসে না। আমরা আসলে যেটা দেখতেছি কি জানেন, যে ক্রিটিক করে কিন্তু আসলে অল্প কিছু মানুষ, এবং সেটা আসলে আমরা দেখতে পারি। কারণ হচ্ছে যে আমাদের যে ফেসবুকের যে মানে কমন যে ফ্রেন্ডস বা ফলোয়ার, আমরা যাদেরকে ফলো করি, এগুলো তো মোটামুটি কমন, আপনি যাই বলেন না কেন, ঠিক আছে? এমন না যে ধরেন খুব মাস লেভেলের লোকজন আমাদেরকে ফলো করে বা আমরা ফলো করি। আমরা আসলে ধরেন মোরলেস দেখবেন যে সব ধরনের অ্যাক্টিভিস্ট যারা অ্যাক্টিভিজম করে বাংলাদেশে, এদেরকে আমরা সবাই মিলেই ফলো করি আসলে মোটামুটি। হ্যাঁ, তো যার কারণে আমাদের সবার নিউজ ফিড ভরে যাচ্ছে আসলে একই ধরনের মানে প্রোপাগান্ডায় বা একই ধরনের জিনিসপত্রে। আমার কাছে এইটা আসলে ওই অর্থে আমার মনে হয় না যে ইলেকশনের জন্য একটা বিরাট জনমত পাল্টানোর জন্য এটা আসলে মানে বিশেষ ভোটে মানে বিরাট জনমত পাল্টানোর জন্য এটা কোনো একটা বড় ঘটনা আসলে না। আর যেভাবে ধরেন না মানে কিন্তু কেন, মানে এখানে একটা ঘটনা ঘটতেছে যে এই জিনিসটাকে আমরা স্বাভাবিকভাবেই প্রস্তর যুগের সাথে তুলনা করতেছি, হ্যাঁ, কিন্তু সেইখানে দ্যাটস ফানি, বাট সেইখানে আমরা কেনই বা আবার যদি এ ধরনের একটা ঘটনা ঘটে থাকে তাহলে কেই বা তাকে আবার ইলেক্ট করতেছে? মানে তার অবস্থানটা কোথায়, তার ফিলোসফিটা কি, মানে সে আছেটা কোথায় যেই তাকে ভোটটা দিচ্ছে এক্স ওয়াই জেড? না না, ভোটার তো কোথায় আছে, ধরেন যে ইয়ের মতো গোলাম মুস্তফা নাগার একটা কবিতা আছে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, বুঝছেন? ভোটাররা আসলে ঘুমায় আছে। হ্যাঁ, ভোটার আর অ্যাক্টিভিস্ট এক না। আপনার এখন যেটা হচ্ছে এটা অ্যাক্টিভিজম হচ্ছে। যেমন ধরেন যে আপনি যে আমরা যে গত 2-3 দিনের যে প্রবলেম গুলো দেখলাম, এগুলোর জন্য আমি খেয়াল করে দেখতেছি কি জানেন, যে গভর্নমেন্টকে কেউ আসলে অ্যাকিউজ করতেছে না।
শুরুর দিকে যেটা হলো সবাই মিলে ধরেন বিএনপির অ্যাকিউজ করা শুরু করছে। ভাই ঠিক আছে, বিএনপির আপনি কাগজে কলমে অ্যাকিউজ করতে পারবেন না। কারণ কি জানেন, কারণ হচ্ছে যে ক্ষমতা কিন্তু আপনার হাতে। হ্যাঁ, এখন ক্ষমতাবানরা বলুক যে ভাই আমরা তো কোনো ক্ষমতা দেখাতে পারতেছি না, আমাদের তো হাত বান্ধা, যেটা কয়েকদিন আগে মাহবুব সাহেব বললো আমার তো হাত বান্ধা পা বান্ধা। হ্যাঁ, তা ভাই আপনার হাত বান্ধা পা বান্ধা, নিশ্চয়ই আপনার মুখটাও বান্ধা না, বা আপনার পদত্যাগ করার চান্স আছে, বা জনতাকে আপনি জানাতে পারেন যে আসলে মানে হোয়াট ইজ হ্যাপেনিং। তো এটা না বইলা ধরেন ধরেন যে অ্যাক্টিভিস্টরা এক চান্সে সবাই মিলে বিএনপিরে দোষ দেওয়া শুরু করলো। আমি বলতেছি আপনি বিএনপিকে দোষ দিতে পারেন, এটা কোনো প্রবলেম না, কিন্তু মুশকিলটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিন্তু রিয়েলি বিএনপির না, এটা কিন্তু আসলে গভর্নমেন্টের। তো গভর্নমেন্টকে ধরেন দেখবে কি যে গভর্নমেন্টকে সবাই কেমন জানি এক ধরনের দেওয়া শুরু করলো প্রথম দিন, যারা মানে গভর্নমেন্টের কেউ নামই আনছে না। ধরেন আমরা যেমন আগে যেমন দেখতাম যে শেখ হাসিনাকে কোনো ব্যাপারে অ্যাকিউজ করা হয় না, এখন ডক্টর ইউনূসের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা ঘটতেছে। ইউনূস গভর্নমেন্ট কেউ বলে না, সবাই বলে ইন্টারিম। আমি কিন্তু ইন্টারিম বলতে চাই না এখন আর, আমি বলতে চাই এটা আসলে ইউনূস গভর্নমেন্ট, মানে ইউনূস মানে লেড বাই ইউনূস। তাহলে আপনি ডক্টর ইউনূসকে কেন মানে আনেন না, তাকে কেন আসলে সমালোচনার যোগ্য করে তোলেন না? তো আমার যেটা মনে হচ্ছে কি জানেন, এই যে মানে বিএনপি কে অ্যাকিউজ করা, আমার মনে হচ্ছে এগুলো আসলে এক ধরনের অ্যাক্টিভিজম, এবং এগুলো আসলে কনসেন্ট, ওই যে কনসেন্ট মেক করে না, যে আসলে কনসেন্ট প্রডিউস করে, যেটা এটা আসলে সেটাই করা ট্রাই করতেছে। মানে এটা আমার কাছে এটা এক ধরনের ট্রায়ালেবল মনে হয় আর কি, যে আপনার আসলে যেটা বলার দরকার স্বরাষ্ট্রমন্ত্রীকে, যেটা বলার দরকার ডক্টর ইউনূসকে, সেটা না বলে আপনি যখন তারেক জিয়ারে বলতেছেন। That is বললাম true. তারেক জিয়ার এর পিছনে বিরাট বড় অবদান আছে, তো সেটা কিন্তু ইউনূসকে বলতে হবে, বা সেটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে হবে যে না আমরা কাজ করতে পারতেছি না এদের ঠেলায়। সেটা বললে তখন আমরা আসলে বিএনপি কে অ্যাকিউজ করতে পারবো, কিন্তু এখন আসলে মানে আপনার লিগ্যালি আপনি বিএনপি কে আসলে করতে পারবেন না। তো সেটা যেটা হয়েছে কি জানেন, যে ওই যে অ্যাক্টিভিজম আর ভোটার, আমার মনে হয় না দুই মানে এক জিনিস। ভোট অন্য জিনিস আসলে, মানে এই অ্যাক্টিভিজম দিয়ে আপনি করতে পারবেন, ধরেন একটা অভ্যুত্থান ঘটায় ফেলতে পারবেন, কিন্তু অ্যাক্টিভিজম দিয়ে আপনি আসলে যদি আচ্ছা ঠিক আছে, এখানে একটা ভালো সেগোয় তো, যদি হচ্ছে অ্যাক্টিভিজম দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ হয় একটা সমাজের, তাহলে সেই ক্ষেত্রে এই লামসাম ভোটারদেরই বা কি কাজ, বা গণতন্ত্র কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অ্যাটলিস্ট আমাদের মতন দেশে, যেখানে মানুষ জানেই না, তার শিক্ষা নাই, তার খাদ্য নাই, যেটা বলতেছে সেটা, হ্যাঁ 100 টাকা দিলে হয়তো বা ভোটও দিয়ে আসবো আমি কালকে চাই। তো সেই ক্ষেত্রে মানে আমি কেনই বা গণতন্ত্রের একটা পূজা করব এই রকম একটা সার্কামস্ট্যান্সে? ইন্টেলেকচুয়ালি আপনি এটা নিয়ে অনেক ডিবেট হইতে পারে, যে আসলে ডেমোক্রেসি আসলে ফেল করতেছে কিনা আমাদের মতো দেশগুলোতে, বা মানে ডেমোক্রেসির আসলে ভবিষ্যৎ কি, সেগুলো নিয়ে আমার মনে হয় একাডেমিক এবং ইন্টেলেকচুয়াল ডিবেট হইতে পারে। কিন্তু এখন পর্যন্ত আপনার মানে বাংলাদেশের মতো দেশগুলোতে মানে ডেমোক্রেসির বাইরে এমন কোনো মডেল আসলে পার্সোনালি আমার জানা নাই, যেটা দিয়ে আসলে আপনার পাবলিকের যে ইন্টারেস্ট সেইটাকে আপনি আসলে স্ট্যাবলিশ করতে পারেন। আমরা কিন্তু খেয়াল করলাম যে ধরেন দেশ বিদেশ থেকে বাংলাদেশের বংশোদ্ভূত বা বাংলাদেশের বহুত জ্ঞানীগুণী লোকরা কিন্তু এই গভর্নমেন্ট নিয়ে আসছে। এবং মনে হচ্ছে যে ধরেন এই দেশে যেন বা কোনো মেধাই নাই, ঠিক আছে, সব বড় বড় লোকজন সব বিদেশে আছে, তাদেরকে নিয়ে এসে দেশ গড়ার কাজে আপনি লাগাইলেন। তো এটা আসলে কি, মানে আপনি কি আসলে এখানকার মানুষের যে পরিবর্তন সেটা আসলে আপনার মানে আমেরিকার সারা জীবন আমেরিকায় থাকা, এবং আমেরিকায় ধরেন আপনি হয়তো দুদিন পর আমেরিকায় চলে যাবে আসলে এর আবার, তো এদেরকে নিয়ে আপনি আসলে আমার মতো একটা ধরেন একটা কি বলি মানে দেশি খ্যাতরে আপনি কিভাবে ঠিক করবেন? ঠিক আছে, আপনি আমার কাছে আইসা তো ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের গণতন্ত্র দেখাইলে আমার লাভ নাই, ঠিক আছে, আমাকে আমার ডেমোক্রেসি দিয়ে আগাইতে হবে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখনো পিপলস উইল, সেটা আসলে মানুষ এই ইলেকশনের মধ্য দিয়ে সেটা প্র্যাকটিস করতে পারে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে যেহেতু এতগুলো বছর আসলে ইলেকশন হয়নি, মানুষ তো তার ধরেন সে চিন্তা তার দেখাইতেও পারে যে ঠিক আছে তোমার আমি আর চিনি না, তুমি আসলে আমার কথা শোনোনি। আমার কাছে এটা মনে হচ্ছে ধরেন যে মানে ডেমোক্রেসির বাইরে এখন পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশে মানে ওরকম কোনো কেস আসলে নাই, যে থাকতোই তাহলে গত এক বছরের যে রেজিম, গত এক বছরের যে সময়টা, এটা তো বিরাট সফল হইতো। বাট আমি তো আসলে দেখতেছি যে থিওরিটিক্যালি এখনো অনেক কিছুই হইতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে আমি কিছুই জানি না।
So আমার মনে হয় না যে ধরেন মানে উইদাউট ডেমোক্রেসি আপনি কেবলমাত্র এখানে মেরিটোক্রেসি হ্যান ত্যান কি সব বলে না, মানে এই যে এনজিওক্রেসি, মেরিটোক্রেসি হ্যান ত্যান, হ্যাঁ, এই বিদেশোক্রেসি, এগুলো দিয়ে আসলে আপনার এই দেশ আপনি ঠিক করতে পারবেন না। আপনাকে এই দেশে যারা থাকে সেই সমস্ত মানুষকে কাজে লাগায় আপনাকে দেশ ঠিক করতে হবে, এছাড়া উপায় নেই ভাই আসলে। না, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং এই দেশের মানুষই কিন্তু আসলে কাজ করতেছে। বিদেশ থেকে যেই আসুক না কেন, সে হয়তো বা একটা কনফারেন্স সেমিনারে তাকে প্রেজেন্ট করতেছে বা নতুন আইডিয়া দিচ্ছে বা হোয়াট এভার একটা চ্যানেল করতেছে, কিন্তু কাজ যেটা হচ্ছে, সে ফেনীতে যেই কাজটা হইতেছে সেই কাজটা কিন্তু ফেনীর একটা স্থানীয় মানুষ কি করতেছে, বা আমি শিক্ষক হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমার স্টুডেন্টরা করতেছে, হ্যাঁ। এবং তারা খুবই মানে তারা রেস্ট নেয় নাই। আপনি বিলিভ করতে পারবেন না গত 1 বছর আগে কি হয়েছে। ওরা আন্দোলনটা করছে, আন্দোলনটা করার পরে বন্যা হয়েছে, সে হ্যাঁ। বন্যাতে তারা অ্যাক্টিভ ছিল, হ্যাঁ। আপনি হয়তো বা জানেন, মানে এটা মানে ঘুমায় নাই ছেলে পেলে মাসের পর মাস। তো এটা ইনহিউম্যান, হ্যাঁ। তো এইরকম একটা ডেডিকেশনের জায়গায় যেহেতু ওরা আছে, আমার সামনে এখানে 2 জন আছে, আরো অনেকে আছে আমাদের ভাই বন্ধুরা, তো তারা এরকম একটা ডেডিকেশনের জায়গায় যখন আসে, তারা কোনো ধরনের কোনো পলিটিক্যাল পার্টির অ্যালায়েন্স না, তারা জাস্ট মানে নিজের জায়গা থেকে, হ্যাঁ, এই কাজটা করতেছে। তো সেই যেহেতু কাজটা করতে পারতেছে, তো আপনি এই কথাটাই বা কতটুকু যৌক্তিক হচ্ছে যে না বিদেশের লোকই কাজ করতেছে বা বিদেশের লোক এনে কাজ হবে না। এট দ্য এন্ড অফ দ্য ডে হয় কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা সমর্থন দিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা সমর্থন দিচ্ছি না। সেটারও অন্য কারণ থাকতে পারে, সবাই তারা ভুল বা সবাই তারা ঠিক তা না, বাট কাজ কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষই করতে হবে, অপশন নাই। আমি আসলে ওটাই বলছি যে আপনি এই যে ধরেন আন্দোলন পরবর্তী বন্যার কথা বললেন, এগুলো তো সব বাংলাদেশের মানুষই, আপনি খেয়াল করে দেখেন যে যে কয়দিন দেশে ওই অর্থে দৃশ্যমান কোনো গভর্নমেন্ট ছিল না, যে 2-3 দিন, এই 2-3 দিন ধরেন দেশ তো তখনো এই সমস্ত বিদেশের বড় বড় স্কলারদের হাতে দেশ যায়নি, ঠিক আছে। বাংলাদেশের মানুষই কিন্তু তা প্রোটেক্ট করছে তার দেশের মানুষকে, হ্যাঁ। এবং আপনি খেয়াল করে দেখবেন যে ওই সময়কার যে মানে ক্রাইম রেট এবং আজকের দিনে যে ক্রাইম রেট, সেটার মধ্যে নিশ্চয়ই অনেক পার্থক্য আছে, হ্যাঁ। মানে একটা মানে বড় একটা ঘটনা এখানে আছে, একটা ফারাক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আপনি বলেন যে ইনসেইন লেভেলের, একটা ইনহিউম্যান লেভেলের ধরেন যে পরিশ্রম আমাদের ছেলেপেলেরা করতেছে, এই ছেলেপেলেগুলোকে তারা কিভাবে কাজে লাগাইতো? তো কাজে লাগাইলো না, তারা তো সব একলা নিজেরা করতেছে। আচ্ছা, দ্যাট ইজ গুড। কাজে লাগাচ্ছে না কিন্তু। হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা এখানে ধরনের একটা ফাঁকিবাজি হয়েছে আসলে, হ্যাঁ। তো এখন মানে যদি এখন ইলেকশন হয় এবং আপনার ফিলোসফি অনুযায়ী বাংলাদেশের মানুষের জন্য ইলেকশন ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ইলেকশন হইলেই বা তারা কিভাবে কাজে আসবে? তারা তো সেই ক্ষেত্রে একটা পলিটিক্যাল পার্টি এবার ক্ষমতায় আসলো, তারা হয়তো বা আরো দূরে চলে গেল এখন, তাও অ্যাটলিস্ট যারা অ্যাক্টিভ আছে, তো সেই ক্ষেত্রে সমাধান তো আসলো না কোনো। না, সমাধান ব্যাপারটা হচ্ছে কি দেখেন, যখন ইলেক্টেড গভর্নমেন্ট যখন হয় তখন যেটা ঘটে বা ঘটার চান্স আছে সেটা হলো যে আমার নির্বাচনী এলাকায় যে মানুষটা ধরেন যে আপনার পাওয়ার পার্টির সাথে যুক্ত, ঠিক আছে, সে কিন্তু কোনো না কোনো ভাবে আমার ভাই বন্ধু ব্রাদার, মানে তার কাছে যাওয়ার কিন্তু এক্সেস আছে আমার। আমরা যদি আসলে ধরেন তখন এই সমস্ত মানে কাছে যাদের প্রতি আমার এক্সেস আছে, যাদের কাছে আমি যাইতে পারি, এই সমস্ত লোকদের সাথে যদি আমরা আসলে আমাদের যে দেন দরবার, মানে ধরেন যে আমার যে বোঝাপড়া, আমার যে দেন দরবার, আমি যদি সেটা যদি তাদের সঙ্গে করতে পারি, আমার মনে হয় যে এটা কিন্তু ধীরে ধীরে রাষ্ট্রের একদম সর্বোচ্চ জায়গায় পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু এখন আপনি কাকে 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 খুঁজছেন? কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা তো হাতের মুঠায় থাকার কথা ছিল। রাষ্ট্রের আমরা নতুন, হ্যাঁ, থিওরিটিক্যালি রাষ্ট্রের সর্বোচ্চ পজিশন পৃথিবীর কোনো মানুষেরই, মানে আপনার কোনো ডেমোক্রেটিক কান্ট্রিরই আসলে সাধারণ জনগণের কাছে নাই। সো হোয়াট ইজ গোয়িং অন? হ্যাঁ, এটা নাই কিন্তু আসলে বুঝছেন, আমরা যেটা বলি কি, আমরা একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাই, আমরা বলি যে ঠিক আছে ধরেন যে পার্লামেন্টে আমার একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেই রিপ্রেজেন্টেটিভ যখন আমার এলাকায় আসে তখন তাদের সাথে আমি দিন দরবার করতে পারি, মিছিল করতে পারি, করে বলতে পারি না আপনি তো আমার কথা বলতে পারেন, ঠিক আছে। এখন ওই যে প্রভু আর ভৃত্যের যে সম্পর্ক, ঠিক আছে, যে সে আমার মাস্টার আমি তার অমুক, যদি এরকম সম্পর্ক না হয়ে
যদি এখানে নাগরিকের সম্পর্ক যদি আমরা তৈরি করতে পারি, যে আসলে আমরা তো নাগরিক হিসেবে আমি আমার রিপ্রেজেন্টেটিভকে আমি কথা বলতেই পারি, কিন্তু ওই পরিস্থিতিটা যদি না তৈরি হয় যে নাগরিক তার রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বলতে ভয় পাবে, বা তার রিপ্রেজেন্টেটিভকে নাগরিকের মনে করতে হবে সে আসলে আমার বস, বা সে আমার এলাকার এমপি, তাকে আমার একদম সালাম কালাম সাথে কথা বললে মুশকিল, তাইলে আমার মনে হয় ডেমোক্রেটিক যে আইডিয়া বা ক্রিটিকের যে আইডিয়া সেটা একটা থাকবে না। সেটা না থাকলে আবার ধরেন ওই আরেকটা ঘটনাই ঘটতে থাকবে। ঠিক আছে, তো এটা কিন্তু আসলে একটা দ্বিপাক্ষিক ব্যাপার। আহ ধরেন যে এলাকার যে আপনার পলিটিক্যাল পার্টির যে বিভিন্ন নেতা টেতা আছে, তাদের সাথে আমরা যারা সাধারণ মানুষ, তাদেরও বসা উচিত, তারাও যেন আমাদের কাছে বসে, এই ধরনের একটা ধরেন একটা ফোর্স ক্রিয়েট করা উচিত। মানে যেটা আসলে ওই যে আমরা সিভিল সোসাইটি যে কাজটা করে সাধারণত, তা আমাদের দেশে যেটা হয় কি, আমাদের দেশে সিভিল সোসাইটি থাকে না। আমাদের দেশে সিভিল সোসাইটি হয় হচ্ছে দালাল, কোনো না কোনো ভাবে কারো না কারো দালাল হয়। তো সিভিল সোসাইটি যখন আসলে এই দায়িত্বগুলো পালন না করে, যখন সে দালালি করা শুরু করে বা সে চুপ থাকে, তখন কিন্তু আসলে নাগরিকের সাথে আপনার যে তার যে রিপ্রেজেন্টেটিভ তার আসলে দূরত্ব তৈরি হয়। এই দূরত্বটা কিন্তু তৈরি খুব একটা কঠিন, মানে দূরত্ব ভেঙে ফেলা খুব একটা কঠিন কাজ না। ধরেন আমার এলাকার যে মেম্বার আছে যাকে আমি ইলেক্ট করছি, আমার এলাকার যে চেয়ারম্যান আছে তাকে আমি ইলেক্ট করছি, আমার এলাকার ধরেন যে থানার যে মেয়র টেয়র হ্যান ত্যান কি সব থাকে, সবাইকে তো আসলে আমার মানে আমার দ্বারা ইলেক্টেড। তো তারা তো আসলে আমার কাছে দায়বদ্ধ, তারা কিন্তু আমার কাছে আসে, কথা শুনতে আসে, বা আমি যদি তাকে যাইতে পারি, তার যে দফতর সেটা কিন্তু আমার হাতের নাগালে, মানে পার্লামেন্ট আমার হাতের নাগালে না, তার দফতর তো আমার হাতের নাগালে। তো এই যে ধরেন নাগরিকেরা যদি তার যে মানে রাইটস এটা যদি সে বুঝে না নেয়, তাহলে কিন্তু ওই নেতা নেত্রীরা আপনাকে ওই রাইটস ছেড়ে দিতে চাইবে না আসলে। এখন এর জন্য দরকার আসলে ওই যে প্রপার এডুকেশন। হ্যাঁ, কিন্তু এখন ফাইন এনাফ, কিন্তু এটাও কিছুটা আমার কাছে থিওরিটিক্যালি যদি মনে করি, তাহলে আপনার কাছে কি কোনো অল্টারনেটিভ ওয়ে আছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অ্যাটলিস্ট অল্টারনেটিভ কোনো ওয়ে টু ফর্ম আ গভর্নমেন্ট বা দেশ চালানোর জন্য কিছু কি হাইপোথেটিক্যালি হইলেও অ্যাটলিস্ট ক্যান ইউ ইমাজিন সামথিং যেটা গণতন্ত্র না? আমাদের ডেমোক্রেটিক আইডিয়া গুলোকে আরেকটু পলিশ করা যেতে পারে, আরেকটু গণমুখী করা যেতে পারে, আরেকটু নাগরিক যে বলে না যে নাগরিক বান্ধব, সেটা করা যেতে পারে। কিন্তু আমরা যদি আসলে ডেমোক্রেসির আইডিয়া থেকে এখানে একদম বাইরে হয়ে আসি, তাহলে আসলে একটা এনার্কি তৈরি হবে। এখন এনার্কি তৈরি হওয়াটা আমার জন্য সমস্যা না, আমি বলছি যে হোয়াট নেক্সট। আপনি যখন মানে আপনার কাছে যখন ভালো কোনো থিওরি নাই, ভালো কোনো অ্যাপ্লিকেশন নাই, না হয়ে যে আপনি আরো একটা অথরিটেটিক সিস্টেমের দিকে যান। হ্যাঁ কুকর মতো বলতে হবে, সব ভেঙে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হয়েছে কি জানেন, না আমরা তো এখানে অটোক্রেসি দেখলাম, আমরা এখানে ব্যাপক অটোক্রেসি দেখলাম, আমরা কম তো দেখিনি। ধরেন আমরা 71 পর থেকে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট দেখছি, তারপরে ধরেন আমরা হচ্ছে যে এরশাদের সময় একটা দেখছি, এরপরে ধরেন যে হাসিনা দেখাইলো। তো সবকিছু মিলায় কিন্তু আমাদের অভিজ্ঞতা একদমই কম না। হ্যাঁ, কিন্তু আমরা এটা এটা আসলে ন্যাশনাল ডায়ালগের মধ্য দিয়ে, তারপরে ধরেন যে মানে ইন্টেলেকচুয়ালদের এখানে ব্যাপক ভূমিকা রাখার জায়গা আছে। না, এখানে একটা প্রশ্ন চলেই আসতেছে রোবায়েত ভাই, আপনি একাধিকবার ইন্টেলেকচুয়াল শব্দটা ইউজ করছেন, মানে আপনি বাংলাদেশের ইন্টেলেকচুয়ালদেরকে আসলে কোন লেভেলে রাখেন? বাংলাদেশের ইন্টেলেকচুয়ালরা আসলে কি? বাংলাদেশের ইন্টেলেকচুয়াল এখন আমার তো যা আছে তাই তাই নিয়ে আমার কাজ করতে হবে। ধরেন আমার এখানকার ইন্টেলেকচুয়ালিটি ভালো করার জন্য তো আর মানে ফ্রেঞ্চ ইন্টেলেকচুয়াল আমার কোনো চান্স নাই। হ্যাঁ, তো আমরা যেটা হয়েছে কি যে আমাদের ইন্টেলেকচুয়ালরা আসলে ইন্টেলেকচুয়াল না, তারা আসলে মূলত একটা উইথ ডিউ রেসপেক্ট, আমি তো একটা মানে মানে একটা বুয়াকে তো আমি হচ্ছে গিয়ে রকেট বানাইতে দিব না, বুঝেন নাই? আমাদের মূল সমস্যাটাই হচ্ছে গিয়ে একটা বুয়া রকেট বানাইতেছিল এতদিন। আপনি যে উদাহরণটা প্রবলেমেটিক আমার কাছে, এই কারণে যে আসলে সোশ্যাল সায়েন্স আর হচ্ছে আপনার কি বলে এই যে ফিজিক্সের যে সায়েন্স, দুইটাকে নাম হলেও সায়েন্স হলেও দুই জিনিস। বুয়াও মাঝে মধ্যে ঠিক আছে মানে রাষ্ট্র একদম খুব ভালোভাবে চালাতে পারে। যেমন ধরেন যে খালেদা জিয়ার ব্যাপারে বলা হতো না যে ক্লাস 8 পাস, তো কাইন্ড অফ তো খালেদা জিয়া ওই রকমই কিছু একটা, ঠিক আছে। বাট খালেদা জিয়া কিন্তু ধরেন তার তো ক্রিটিক আছে,
কিন্তু না, খালেদা জিয়া তার কিন্তু ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট। এইখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটাও আমি আসলে একটু বলা গুরুত্বপূর্ণ। ধরেন আমরা বিভিন্ন ন্যারেটিভে কি পাই, হিস্ট্রিক্যাল ন্যারেটিভে, যে রাজার ছেলে আসলে রাজপুত্র হয়ে পরবর্তীতে রাজা হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সে রাজপুত্রটাই জানে কিভাবে করে রাষ্ট্র চালনা করতে হয়, কারণ সে দেখছে, ছোটবেলা থেকে সে দেখে অভ্যস্ত। এটা সে যুদ্ধ শিখছে, অশ্বচারণা শিখছে, হ্যান শিখছে, ত্যান শিখছে, ঠিক আছে, পড়ালেখা শিখছে, গান শিখছে, বাদ্য শিখছে। কারণ ও রাজপুত্র এবং ওর কাজই, ওর চাকরি হচ্ছে গিয়ে রাজ্য চালনা করা। এটা সাধারণ মানুষ পারবে না। কিন্তু এখনকার গণতান্ত্রিক ন্যারেটিভে, আমি একটু শেষ করি লাইনটা, কিন্তু এখনকার গণতান্ত্রিক ন্যারেটিভে আমরা আবার দেখতে পাই কি, যে ও কি জানে, ও তো সাধারণ মানুষের পালসই বুঝে না। তো ওইখানে একটা রাজপুত্র যদি সাধারণ মানুষের পালস বুঝে রাষ্ট্র চালনা করতে পারতো অতীতে, ভালোই ধরে নিলাম রাজাটা ছিল, তো সেই ক্ষেত্রে এইখানে আমার আশেপাশে কি হচ্ছে সেই জিনিসটা আমি প্রত্যেকদিন দেখতেছি। চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, বিড়ি সিগারেট খাইতেছি, অথচ ক্ষমতায় চলে গেলে আমি সুইচ করে ফেলতেছি জিনিসটা। এইখানে কি আসলে প্রবলেমটা আসলে কোন জায়গায়? এইখানে কিন্তু ইম্পর্টেন্ট যে আমি যদি বুয়া হই, তাহলে আমার কিন্তু ভিতরে ওই জিনিসটা আছে, আই অ্যাম নট কিং মাই সেলফ। আমাকে আপনি আজকে রাজা বানায় দিলে আমার মধ্যে কিন্তু হঠাৎ করে কিছু একটা পেয়ে যাওয়ার একটা সমস্যা দেখা দিবে। তখন আমি কিন্তু অটোক্রেসি থেকে শুরু করে ইউ নেম ইট আমি করব, কারণ আমার মধ্যে ওই জিনিসটা নাই। ঠিক আছে, এখন এইটা কিন্তু আমরা সব সময় ইগনোর করি। আমরা সাধারণ মানুষের কাছে যে সাধারণ হয়ে ভোট চাই, কেউ বলে না আমি তোমার রাজা, আমি জানি রাজ্য কেমনে চালাইতে হয়, আমারে ভোটও দিতে হবে না, আমি তোমার রাজা, আমি চালায় দেখাইতেছি তোমাকে। এন্ড দিস ইজ দ্য গার্ডস। হ্যাঁ, এখন এই জিনিসটা হয়তো বা অনেক কিছু ক্রিয়েট করবে একটা সমাজে, বাট বাংলাদেশের মতো জায়গায় আই ডোন্ট ইভেন থিঙ্ক পিপল আর কোয়ালিফাইড টু নো হোয়াট দে ওয়ান্ট ফর দেমসেলভস। ঠিক আছে, পিপলের উপর ধরেন আমি খুবই আস্থাবান। পিপলকে আমি আসলে ইয়ে মনে করি না। দেখেন আপনার এখানে তো আপনি পিপলকে ভোট দিতে দেননি, পিপলকে আপনি কিভাবে দেখবেন? আপনি কিন্তু পুরো বাংলাদেশের ওইখানে তো কোনো রাজা কাজটা করে নাই, ওইখানে তো একটা বুয়া কাজটা করছে। ডিফারেন্সটা তো এখানে। আপনি বাংলাদেশের ঘটনাটা দেখেন, যে বাংলাদেশে যে যে ভুয়া সংক্রান্ত যে আলাপ হইতেছে বা পিপলের যে আলাপ, বাংলাদেশ তো সবসময় আপনার পরিচালিত হয়েছে হচ্ছে সব এলিট লোকদের দ্বারাই। সে একটা অর্থে কখনোই তো এই ভুয়া টাইপের লোকদের দ্বারা পরিচিত হয়নি। আপনি দেখেন যে ৭২-এ এখানে হচ্ছে আপনার একটা পলিটিক্যাল এলিট আসলে সে, ঠিক আছে, তার বিশাল ধরেন যে অভিজ্ঞতা পলিটিক্স এ, শেখ মুজিবুর রহমান। এরপরে ঘটনাটা ঘটলো কি, এরপরে ধরেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান ধরেন বলা যেতে পারে যে এই লোকের তো আসলে পলিটিক্যাল কোনো ইয়ে ছিল না, মানে এলএম তার যে পলিটিক্যাল এলিম তো নাই, ঠিক আছে। এন্ড দেখেন সে কিন্তু আসলে কোনো না কোনো ভাবে একটা ডেমোক্রেটিক আইডিয়া সে ধীরে 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 সে ডেভেলপ করছে। আচ্ছা, এরপরে যেটা হলো খেয়াল করে দেখেন আপনার যে এরশাদ, ঠিক আছে, এরা একটা বিরাট ধরেন একটা মানে কি বলবো সেটা এলিট। হ্যাঁ, এরপরে যারা যারা এই ঘটনা ঘটাইছে তারা কিন্তু সবাই দেখবেন কোনো না কোনো ভাবে আসলে আপনার মানে পলিটিক্যাল এলিম নিয়ে আসলে আসছে কোনো না কোনো ভাবে। লাভটা কি হয়েছে? আমার আসলে লাভটা কিছুই হয়নি। তো আমার যেটা মনে হচ্ছে কি জানেন, এই দেশের মানুষ আসলে ধরেন ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক আইডিয়াকে এদেশের মানুষ তো প্র্যাকটিস করে চান্স পায়নি, চান্সই দেওয়া হয়নি। সুতরাং এদেশের মানুষকে আমার মনে হয় যে আসলে দোষারোপ করে লাভ নাই। 200 টাকা দিয়ে ভোট কেনা যায় বা কি করা যায় না, এটা একটা ভুয়া লাভ। কারণ হচ্ছে যে 200 টাকা দিয়ে আপনি আসলে ধরেন 8 কোটি ভোটার, সাপোজ আপনি 8 কোটি ভোটার কিনতে পারবেন না। কিনতে পারলে তো ভালোই, তাহলে তো হাসিনা ধরেন একদম প্রতি টার্মে টার্মে টাকা দিত, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতো, করে সে আবার ইলেক্টেড হইতো। সে কিন্তু জানে, বুঝছেন, পাবলিকের প্রতি সে জানে, পাবলিক কিন্তু আমার ভোট দেবে না। সো পাবলিককে আসলে আমরা মানে বাংলাদেশের যে নাগরিক তাদেরকে আমরা আসলে ডেমোক্রেসি তার যে ধরেন রাইটস, এটা আসলে আমরা তাকে প্র্যাকটিস করেই জানতে না দিয়েই বরং আমরা একটা থিওরিটিক্যাল জায়গা, একটা ডিলেমা তৈরি করতেছি যে না আমাদের কি তারা ডেমোক্রেসি কি চলবে কি না চলবে না, এটা নিয়ে আমরা একটা ধরেন একটা ডিবেটে যাইতেছি। কিন্তু মুশকিল হচ্ছে পাবলিককে আমরা দেইনি, পাবলিককে আপনি ডাকেনি না, আপনি কি বলবেন তাহলে? না, ফাইন, কিন্তু বাংলা, আচ্ছা ঠিক আছে, আমি অতীতের সবগুলাই বাদ দিলাম। এখন ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশে নির্বাচন হলো, বাংলাদেশে নির্বাচন হওয়ার পরে একজন পলিটিক্যাল পার্টি, যার কথা সবাই বলতেছে, সে ক্ষমতায় আসলো, ভোটটা কে দিল? পাবলিক দিছে কিনা? ডেফিনেটলি পাবলিক দিছে। পাবলিক যদি দেয়, তাহলে আমি যে এই গত কয়েক মাস ধরে মিম দেখতেছি যে বৃষ্টি হইতেছে, খিচুড়ি হইলে জমতো, নির্বাচনটা হইলে আরেকটু জমে যাইতো, এটা একটা মিম। এই মিমটা 100 জন শেয়ার করতেছে পারছে। ওর ভোটটা, ও কোথায় ভোট দিছে তাইলে? ও তো নির্বাচন চাইতেছে না, আমি যেটা দেখলাম। বা এই না, জেনারেশন, এই মুশকিলটা কোথায় দেখেন,
সেটা হলো যে এই নির্বাচনটা চায় না, যে এই মিমটা বানায় আর যে এই মিমটা শেয়ার দেয়, হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের মোট ভোটারের কত পার্সেন্ট আপনি যদি এটা হিসাব করেন দেখবেন তলানিতেও পড়বে না, ঠিক আছে? সো বাংলাদেশের সব মানুষের মানে 100% ভোটারের ধরেন যে মনের কিন্তু আচ্ছা ঠিক আছে, গুড, কিন্তু এ যে মিমটা শেয়ার করতেছে বা মিমটা বানাচ্ছে, তার যে দৈনিক কার্যকলাপ সম্পর্কে সে যতটুকু ওয়াকিবহাল, যে একটা মানুষ একটা প্রত্যন্ত অঞ্চলে এসে ভোটটা দিবে, যে আসলে হয়তো বা সে পার্সোনালি নির্বাচন চাইতেছে, সে যদি ওয়াকিবহাল না থেকে থাকে, মানে ইজ ইট গুড এনাফ, ইজ ইট হেলদি যে ও হলো গিয়া ভোট দিচ্ছে? এই যে অকিবহাল না, এটা দোষ কার? আই ডোন্ট নো, হয়তো বা না, এটা আমি আমার বলি, এটা আসলে দেখেন এটা পিপলের দোষ না, ভোটারের দোষ না। আপনার তো ধরেন যে সাপোজ আমি নাম ধরেই বলতেছি যে বিএনপির পাশাপাশি আরো 2-3টা দল ইলেকশনে যাবে, ধরেন জামাত যাবে, ধরেন এনসিপি যাবে, এরা তাহলে করতেছে কি? এরা পাবলিককে বলুক যে ভাই দেখেন এরা দেখেন করেটা কি, আমাদের ভোট দেন, আমি ভালো করবো। আপনার কি সত্যি মনে হয় যে বাংলাদেশের মানুষ এতদিন ধরে একটা জিনিসে ইমান আনছে, তাকে একটা এনসিপি যে একটা কথা বললে সে শুনবে? না দেখেন, আপনার তো জানানো উচিত প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যে আপনার যে দেশের যে ধারণাটা, রাষ্ট্রের যে ধারণা, এটা আসলে এখানে সফরেনিটি কার? পিপলের সফরেন, পিপল তো সফরেন এখানে। তা আপনি এটা তো যদি থিওরিটিক্যালি। শুধু থিওরিটিক্যালি না, এটা শুধু থিওরিটিক্যালি না, আপনি 24 এটা বুঝতে পারছেন, খেয়াল করে দেখেন আপনি 24 ধরেন আমি যখন কথা বলছি, বা এই যে আমাদের ভাই ব্রাদাররা যে যান দিতে গেছিল, রাস্তায় নামছিল, কোন স্পিরিট থেকে? ওই স্পিরিটটা আসলে সফরেনিটি। সে রিক্লেম করা শুরু করছে যে স্টেট এটা আমার। হ্যাঁ, গুড, কিন্তু ফাইন এনাফ, কিন্তু এই মানুষটা কতজন? এই মানুষটা মজার ব্যাপার দেখেন, এই মানুষ কতজন এটা আপনি আন্দোলনই তো বুঝবেন। এই মানুষটা কতজন? এই মানুষ তো কম না। আর আপনার আন্দোলন কয়দিনের দেখেন, আপনার আন্দোলন হলো 36 দিন, আমি যদি বলে দিই, মানে একদম যদি কোটান কোট আপনি যদি এই আন্দোলনকে 6 বছরে নিয়ে যেতেন, বুঝছেন, তাহলে কি হতো জানেন? সারা বাংলাদেশের মানুষের সঙ্গে নিজের একাত্ম করে ফেলত। আমি বাংলাদেশের মানুষের উপরে মোটেও ভরসা করি না। আপনি কি বললেন এটা? বাংলাদেশের মানুষ যে খেলাটা দেখাইলো, ভরসা করি, যেটা হয়েছে কি জানেন, বাংলাদেশের মানুষের উপর ভরসা না করে তোমার উপায় নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি তো বাংলাদেশের মানুষের মানে ভুল তো খুব কমই দেখছি। আপনি আমাকে বাংলাদেশের মানুষের 3টা ভুল দেখান তো, যে বিগত 72 থেকে নিয়ে 2024 পর্যন্ত বাংলাদেশের মানুষের ভুল, পলিটিক্যাল পার্টির ভুল না, লিডারদের ভুল না, ওগুলো আমরা জানি। আমি তো বাংলাদেশের মানুষের ঐতিহাসিক কি ভুল সে করছে। বাংলাদেশের মানুষজন ফ্রম দা ভেরি বিগিনিং, তারা, আমি জানি না সারা স্বাধীনতার আগেও হয়তো বা কোনো কোনো পলিটিক্যাল পার্টির উপরে অ্যালায়েন্স আনছে, তারা একবার যেটা মাথায় ঢুকায় ফেলায় না, তাদের মূল সমস্যা হচ্ছে তারা সেটা মাথা থেকে দূর করে না। আপনি এটা বিলিভ করতে পারেন রোবায়েত ভাই, আপনি এটা বিলিভ করতে পারেন 2024 সালে, আমি সেন্টেন্সটা শেষ করি, আমার খুবই দুঃখের একটা জায়গা, 2024 সালের পরে একটা মানুষ কিভাবে আওয়ামী লীগ করে, আমি এটা মানে বিশ্বাসই করতে পারি না এখনো। ওকে, ওকে, আপনি বলেন একটা মানুষ 2024 সালের পরে আওয়ামী লীগ করতেছে, এখন কিছু আনফরচুনেট ঘটনা ঘটতেছে, গড ফরবিড যদি ক্ষমতায় আসে অনেকে, আরো খারাপ ঘটনা ঘটে, সে এখন ওই পলিটিক্যাল পার্টিটাই করবে, সে চেঞ্জ হবে না ভাই। এটার কোনো কারণ নাই, সে যে কোনো পার্সোনাল বেনিফিট পায় এমনও কিন্তু না, ফর নো রিজন। মানে এই যে যারা ভোটার, হ্যাঁ, তারা তো আসলে পলিটিক্যাল পার্টির সাথে, তারা তো পার্টিজান না, সব ভোটার তারা পার্টিজান না। ধরেন বাংলাদেশের কত পার্সেন্ট ভোটার আসলে পলিটিক্যাল পার্টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত? আপনি যদি কিন্তু সে তো মনে ধারণ করে, সে তো মনে ধারণ করে আমি এক্স, আমি ওয়াই, এবং সেখান থেকে তো কম, খুবই কম, তার ইমান খুবই খুবই অটল। তাহলে যেটা হয়েছে, এই যে মুক্তিযুদ্ধের সপক্ষে যে এত আলাপ, ঠিক আছে, সেটা গেল কই? মানুষ তো আর এটা শুনতে চায় না। না, মানুষ আলাপ শুনতে চায় না, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু এখনো অনেক কিছু বলে, আমি আগেই ভালো ছিলাম, এই কথাও কিন্তু বলে। কিছু মানুষ তো বলবেই। আপনি যদি এখনো গ্রামে গঞ্জে ঘোরেন, দেখবেন যে অনেক যারা হচ্ছে বয়োবৃদ্ধ লোকজন, তাদেরকে আপনি বললেন, দেখবেন সে বলবে যে পাকিস্তান নামক দেশ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো এটা আসলে তাহলে যে মানুষ এরকম একটা ইন্টেলেকচুয়াল অবস্থায় থাকে, যে কিনা লিবারেল না, যে কিনা ওপেন না, যে কিনা চোখের সামনে জিনিস দেখতেছে না, অন্ধ, তো সে কেন লেটস সে একটা জিনিসে ভোট কাস্ট করবে? আমি তো বলবো তাকে তো ধরে কথা বলানো উচিত যে ভাই আপনার বক্তব্য কি, আপনি স্পষ্ট ভাষায় কথা বলেন।
ঠিক আছে, আমার ভাইকে আপনার সামনে যে গুলি, আপনার সামনেই গুলিটা করছে, আপনি তো দেখলেন, চোখে দিয়েই দেখলেন, এরপরও আপনি কথাটা কেন বললেন ভাই? আমাকে একটু বলেন ভাই প্লিজ। আপনি তাকে যদি এই হ্যাঁ, কথা বলেন, দেখবেন সে আসলে আনসার দিতে পারবেন না। মুশকিলটা হচ্ছে কি জানেন, বা সুবিধাটা হচ্ছে এটা, যে ওই লোকটা কিন্তু আসলে বাংলাদেশ না, সে আসলে খুবই ছোট একটা, যেমন ধরেন এখনো যারা আওয়ামী লীগের ধরেন যে আওয়ামী লীগের কি বলবো, আওয়ামী লীগ ধর্মে যারা এখন ইমানদার মুমিন, এই সমস্ত মুমিন কয়জন? এই সমস্ত একজনই বা কেন থাকবে? না, এইটা ভাই আপনি একটা ডাইভার্স সোসাইটিতে এটা চিন্তাই করতে পারেন না। আপনি তো বেহেশতে নাই রে ভাই, আপনি দুনিয়াতে আছেন, এখানে নানান কিসিমের লোক থাকবে, একদিনই বা কেন থাকবে আপনি তো বলতে পারেন না, বরং থাকবে। আমি বলতেছি যে সে থাকবে, অবশ্যই থাকবে, মানে তাতে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হলো সে আসলে কোনো ক্রাইম করতেছে কিনা, সে আসলে ধরেন এই যে যারা আমরা যে আন্দোলন ধরেন আন্দোলন সংগঠনের যারা ছিলাম, তাদের আসলে সে কোনো ঝামেলা করতেছে কিনা, করলে তাকে আমি আইনের আওতায় নিয়ে আসবো। বিষয়টা ওইটা না, বিষয়টা হচ্ছে যে সে থাকুক না, সমস্যা কি, আমার তো সেটা সমস্যা নেই। ধরেন যে আপনার এই যে জেনেভা ক্যাম্পে বিহারিদের এখানে, তারা তো দেখবেন পাকিস্তান এবং বাংলাদেশের অনেক অভ্যন্তরীণ বিষয়ে তারা মনে মনে, আমি অনেককেই দেখছি তারা পাকিস্তানের কথাই তারা ভাবে। হ্যাঁ। মানে আমি মনে করি না যে এটা আসলে ধরেন একটা স্টেটের জন্য আপনার বা একটা দেশের জন্য এটা বিরাট কোনো প্রবলেম, এটা কোনো প্রবলেমই না। ঠিক আছে, এরা হঠাৎ মনে দুঃখ লাগতে পারে, ভাই আমার দেশে তুমি থাকো, ঠিক আছে, থাইকা আমার খেয়ে আমার কইরা আমার বুকে গুলি করো। ও তো গুলি করতেছে না, ও হয়তো বড় দেখবেন পাকিস্তানের সাপোর্ট করতেছে ক্রিকেট খেলায়। ঠিক আছে, এই যে কোনো ঘটনাই না। ঠিক আছে, মানে আমি এটাকে কোনো ঘটনা বলে মনে করি না। বাংলাদেশের পাবলিকের উপর আসলে কখনোই আমি আস্থাহীন হইনি, কারণ আমি আপনাকে বলতেছি তো যে বাংলাদেশের গণমানুষ, আপনি 1947 সাল থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত গণমানুষের যে জায়গাটা, সেই জায়গাতে বাংলাদেশের গণমানুষ খুবই ক্লিয়ার ছিল। ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো ডাউটই নাই। আমার কথা হচ্ছে মানুষকেই আমি বরং তার রাইটস আমি আসলে প্র্যাকটিস করার সুযোগ দিইনি। সো আমি মনে করি এখনো ডেমোক্রেসি আইডিয়া ভালো। হ্যাঁ, একটা দল ক্ষমতায় আসবে, আইসা কি করবে না করবে এটা তো কোনো আলাপ হইতে পারে না। কি করবে, হ্যাঁ কাল কি হবে কে জানে, বলেন দেখি। না, সেটা আলোচ্য সূচিও না। আচ্ছা ফাইন। আচ্ছা, পুলক আসছে, পুলকের সাথে রোয়েদ ভাইয়ের আগেই পরিচয় আছে হয়তোবা। তোমার কি বলার আছে? আমরা আসলে আলোচনার টপিক হচ্ছে আমাদের গত 1 বছরের প্রেক্ষাপট। সালাম আলাইকুম রোহিত ভাই, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন স্যার? এই তো চলছে। আমি তো শুনতে ভালো লাগতেছিল আর কি। তো আমি এর আগেও রোহিত ভাই যেটা বলতেছিলেন, যেটা বলার উপরে ওনার আস্থার বিষয়টা উনি আর এর আগেও কয়েকটা ইন্টারভিউতে বলতেছিল। লাস্ট দি পোস্টের যে ইন্টারভিউটা দিয়েছিলেন না, ওটাতে দেখলাম ওটাতেও আপনি সেম কথাটাই বলতেছিলেন আর কি, যে পিপলে। কিন্তু আমার কাছে একটা মানে বৃহৎ জনসংখ্যাও কি ভুল ডিসিশন নিতে পারে না আসলে অনেক ক্ষেত্রে। না, মানে বৃহৎ জনগোষ্ঠী যখন ভুল ডিসিশন নেয়, তখন আমি মনে করি থিওরিটিক্যালি ওটাই কারেক্ট ডিসিশন। কারণ কি জানেন, কারণ আপনি ধরেন 3 জন মিলে আসলে একটা ভালো ডিসিশন নিছেন, কিন্তু একটা জাহাজে ধরেন 300 লোক আছে, সে আসলে করবেটা কি? ওই 3 জনের ভালো ডিসিশন কিন্তু ওখানে কুলাবে না, আসলে ও ধ্বংস করে ফেলবে সিস্টেমটাকে। বরং আমার যেটা মনে হয় কি, সেটা হলো যে ধরেন ওই 300 জনের সাথে এই 3 জনের তখন একটা ডায়ালগ হইতে পারে, যে ভাই কেন তোমাদের ভুল, বুঝাই তোমাদের বুঝাইতেছি। সেটা কে করে এই ভুল? ধরেন পিপল ভুল করতে পারে না তা না, কারণ পিপল মূলত পিপলকে যেটা করে সেটা হলো যে অ্যাক্টিভিস্টরা, ইন্টেলেকচুয়ালরা, পলিটিক্যাল পার্টির নেতারা, তারা আসলে বা ধরেন এই যে নানান ধরনের মানে কি বলবো, মানে লামসাম বিভিন্ন লোকেরা কি করে, তারা আসলে কনসেন্ট প্রডিউস করে, পিপলের সামনে নিয়ে যায়, নিয়ে গিয়ে পিপলকে বুঝায় দেখো এটাই কিন্তু ভালো। ঠিক আছে, এটা তো সে করবেই। এখন পিপল তো আসলে এত কিছু ভাবে না, পিপল চিন্তা করে কি যে আমার কাছে তো এটা ভালো লাগতেছে তাহলে। তো ওইখানে আসলে কি করার কথা, যে কি যেন একটা শব্দ বলে না, একটা কঠিন বাংলা শব্দ, ভিন্ন মতাবলম্বী। এই ধরনের তারা একটু অন্য কথা বলুক। এখন তো পৃথিবী অনেক ইজি। আপনি এখন ধরেন যে আপনার জনতার সামনে ধরেন আপনি ইউটিউবে কি বলে আপনি ভিডিও বানান, এই যে পিনাকি ভট্টাচার্য করতেছে না, সারা বাংলাদেশের মানুষের কনসেন্টের উল্টা পাল্টা বানায় ফেলতেছে ধরেন। ঠিক আছে, উল্টাপাল্টা, আমি উল্টাপাল্টা অর্থে বলতেছি না, আমি বলছি যে একটা বিরাট জনগোষ্ঠীকে ধরেন যে সে মোটামুটি অনেক কিছু বুঝাইতে পারে। আমি বলছি যে মানুষ কিন্তু আপনার কথা বোঝার জন্য রেডি, বুঝছেন?
আপনি যদি তার কথাটা বলতে পারেন সে আসলে রেডি। তো আমি বলছি কনসেন্ট মেক করতেছে হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টির লোকজনেরা এবং ইন্টেলেকচুয়ালরা, অ্যাক্টিভিস্টরা, এই পত্রিকার সাংবাদিকরা। এরা সেটা বলে কালচার বলে, এগুলোর নামে মানুষকে এমন ভাবে ম্যানুফ্যাকচার করা হচ্ছে যে তারা আসলে মানে অত্যাচার, মানে যেগুলোর জন্য ওর বিপ্লব করা দরকার, আন্দোলন করা দরকার, তারপরে সে করতেছে না, কারণ তাকে ওইভাবে গড়ে তোলা হচ্ছে। তো ওরা কিন্তু ইউজ টু হয়ে গেছে, right? তো এখন যদি ওইরকম একটা অবস্থায় থেকে মানে বিপদের অবস্থা যখন এরকম, তখন তার মানে সেই ভোট বা যাই বলেন, মতামত যাই বলেন, সেটার উপরে মানে রিলাই করাটা কত যুক্তি। হ্যাঁ, আমি তো আবারও বলতেছি যে দেখেন আপনার কাছে মিডিয়া আছে, হ্যাঁ, আপনার মেইন স্ট্রিম মিডিয়ার প্রতি আপনার এখন আসলে অত আপনার মানে ইয়ে না থাকলেও চলে, ঠিক আছে। আমি বলছি যে যদি পিপলের কাছে আপনি পৌঁছতে চান তাহলে আপনার কাছে কিন্তু এখন মিডিয়া আছে, আপনি সেই মিডিয়া নিয়ে আপনার পিপলের কাছে আপনি পৌঁছতে পারেন। কারণ আপনার যে আশেপাশে যে মানুষগুলো আছে, আপনার পরিবারের লোকজন, আপনার বন্ধু বান্ধব, আপনার গ্রামবাসী, ঠিক আছে, তাদেরকে কি আসলে ইন্টেলেকচুয়াল হিসেবে বা চিন্তার জায়গা থেকে আপনি কি কখনো আসলে তাদেরকে বুঝতে ট্রাই করেছেন যে ভাই দেখো ঘটনা কিন্তু আসলে এই? আমরা কিন্তু সেটা করি না, বুঝছেন। আমরা আশা করি কি জানেন, পিনাকি কি বলবে দেখি, হাম আব্দুল সালাম কি বলবে আমি দেখি, ভাই এটা তো কোনো লাভ নাই। আমি বলছি যে ধরেন ওই জামানাটা নাই, যে জামানায় আসলে শুধু একতরফা কনসেন্ট মেক করা যাইতো। এখন বরং আমাদের কাছে বিকল্প প্রচুর মিডিয়া আছে, যে মিডিয়াগুলো দিয়ে আমরাও আসলে পিপলের কাছে পৌঁছাতে পারি এবং আমরাও আমাদের কথাগুলো বলতে পারি। আমাদের প্ল্যাটফর্ম করি, আমাদের কথা বলা জায়গা করি, আমি তো কথা বলি না। সো আপনি পিপলের একটা ধান্দার মধ্যে ফেলাই দেন না যে আরে ভাই ও কইলো এই কথা, আমি কইলাম এই কথা, তাহলে ঘটনা কেন বিশ্বাস করবো? সে তখন নিজেও কিন্তু একটু ধান্দায় পড়ে যাবে, বুঝছেন। বাট সে হয়তো পড়াশোনা ট্রাই করবে, একটু খোঁজাখুঁজি ট্রাই করবে, তারপরে না তার কাছে ইলেকশন বা নির্বাচন হ্যান ত্যান অনেক কিছু হইতে পারে। তা আমাদের সামনে যদি 3 মাস পরে বা 6 মাস পরে যদি ইলেকশন থাকে, তাহলে আপনি বুঝতেই পারতেছেন দেশে এখন ইলেকশন ছাড়া আসলে আর কোনো ওয়ে নাই এই যে মানে ক্ষমতা কাঠামো চেঞ্জের যে ঘটনাতে। তাহলে এই ইলেকশনটাকে আপনার আমার মনে হয় একটা বেস্ট ওয়েতে ইউজ করা উচিত, পিপলের কাছে যাওয়া উচিত যে ভাই দেখেন আপনি আসলে কি করবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে যে ধরনের চিন্তা ভাবনা করতেছি তাতে আবার মানে অ্যাপলিটিক্যাল কোনো ঘটনা আবার ঘটে কিনা, যে না দেখেন এরা ভালো না, ঠিক আছে, ভালো কিন্তু শুধুমাত্র ইউনূস, এভাবে বললে কিন্তু মুশকিল। হ্যাঁ, কারণ পাবলিকের কাছে এরকম দায়বদ্ধ নাই তো এই এনজিও, সে তো চালায় তার এনজিও, কয়দিন পর সেই এনজিওতেই ফিরে যাবে। ওই যে আপনার পুরানো একটা আয়াত আছে না এরকম, যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাদের কবর টবর হবে, এরপর সেখান থেকে আবার তোমাদেরকে তোলা হবে। এনজিও হচ্ছে বুঝছেন, তাকে পিপলের কাছে তখনই আসতে হয়, পলিটিক্যাল পার্টিগুলো আসতে হয়। তো আমরা যদি আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে প্রেশার তৈরি করতে পারি বিভিন্ন ইন্টেলেকচুয়াল ঘটনার মধ্য দিয়ে, তাহলে আমার মনে হয় যে এগুলোর অনেকটা সলভ হয়তো হওয়া সম্ভব। অন্য অন্য দুনিয়ায় হয়তো এভাবেই হয়েছে, আমি জানি না অবশ্য। আমি আমাদের এখানে লোকাল মেম্বার চেয়ারম্যান ইলেকশনের ক্ষেত্রে দেখছি কমন একদম ধরেন প্রান্তিক পর্যায়ে যে অবস্থা পিপলদের, ওরা হচ্ছে গিয়ে গ্রামের বাজারে ধরেন ভোটের আগে 1 সপ্তাহ ধরেন সকাল বিকালে এক কাপ চা, এক কাপ পুরির বিনিময়ে হচ্ছে গিয়ে ওরা ভোট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, একজনকে। তো সেক্ষেত্রে এই যখন আপনার রুট লেভেলের অবস্থা, তখন সেখানে আদৌ ডেমোক্রেসি হচ্ছে গিয়ে ফাংশন করতেছে কিনা, আদৌ এটাকে আমরা ফাংশনাল ডেমোক্রেসি বলতে পারি কিনা, যে এখানে আপনি যদি ওরা চা খাওয়ায় ভোট নিতে পারেন তো আপনিও নেন না, সমস্যা কি? চা তো খালি আপনি একলা খাওয়াবেন না, না ফাইন, যে ভালো লোক দাঁড়াইছে সেও তো চা আমরা কিন্তু দিন শেষে ভালো শাসক পাচ্ছি না ভাই। না না, আমার কাছে মনে হয় না এটা কোনো বড় ফ্যাক্টর। কারণ হচ্ছে যে আপনার ন্যাশনাল ইলেকশন এবং লোকাল ইলেকশন আসলে এক না। হ্যাঁ, ধরেন যে আপনার গ্রামে যখন যখন মেম্বার ইলেকশন মানে চেয়ারম্যান যখন ইলেকশন হয়, সেখানে দেখবেন আপনার মামা চাচা খালা বহুত লোকই দাঁড়ায়। কিন্তু যখন আপনি ন্যাশনাল ইলেকশনে ভোট দেন, সে আপনার মামা না চাচাও না, সে দূর সম্পর্কে আত্মীয় না আসে। তো আর ন্যাশনাল লোকাল ইলেকশনে আপনার এলাকার আপনার নিজের এলাকার যে নানান ধরনের হিসাব নিকাশ আছে, সেটা তো আপনার ন্যাশনাল ইলেকশনে তো সেটা হওয়ার কথা না। সো আমার মনে হয় না যে ধরেন এই ন্যাশনাল ইলেকশন এবং লোকাল ইলেকশন আসলে একই রকমের মানে হিসাবপত্র, আমার মনে হয় না এটা। ন্যাশনাল ইলেকশনে আপনি আসলে অনেক কিছু করতে পারেন। তবে আমি আবারও বারবার বলছি, সেটা হলো যে সে চা খাওয়ায় যদি ভোট পায়, তা আপনি বিড়ি খাওয়ায় ভোট, আমি দরকার হলে গোল্ড সিগারেট খাওয়ায় ভোট নেন, সমস্যা কি?
কিন্তু আমি বলছি যে আপনি তার কাছে নেন, চেয়ে নেন, যেমনি হোক নেন, ঠিক আছে? হ্যাঁ, fine, কিন্তু আপনি পাবলিক তেল দেন। সরি, বোর্ডটা যে দিচ্ছে সে কিন্তু আসলে ক্রিটিক্যাল থাকতেছে না ওর জায়গা থেকে। তো এটা দিন শেষে কি আমরা একটা ভালো শাসক পাচ্ছি এটার মধ্য দিয়ে? রোবায়েত ভাই আবার ক্রিটিকদেরকে বিশেষ ভালোবাসে। রোহিত ভাই, এখানে এখানে আমি একটু অ্যাড করি এখানে। এখন আপনি তো বারবার রুট লেভেলের মানুষের কাছে ফিরে যাচ্ছেন, আপনি ওদেরকে প্রায়োরিটি দিতে চাচ্ছেন, আমার আপনার কথায় বোঝা যাচ্ছে। এখন আমি আপনাকে একটা কেস দেখাই। ধরেন আপনি একজন গ্রামের রুট লেভেলের একজন লোককে আপনি বুঝাইতে গেলেন, হ্যাঁ, বুঝাইতে বললেন যে এই পার্টিকে আপনি ভোট দিবেন সাপোজ, বাট এখানে কিন্তু ওর একটা বায়াসড ইন্টারেস্ট আছে। ও কিন্তু নিজে থেকেই একটা টিমকে ওর নিজের স্বার্থের জন্য পছন্দ করে, নিজের স্বার্থের জন্য এবং দেশের বা ওর অঞ্চলে ও ডোমিনেট করার জন্য বা ওর অঞ্চলে ও ব্যবসায়িক ফায়দা হাসিল করার জন্য, বা এটা ওর একটা পার্সোনাল ইন্টারেস্টকে সে এখানে কাজে লাগায় একটা পলিটিক্যাল টিমকে বা একটা এ টিম বা বি টিমকে সে সাপোর্ট করার চেষ্টা করে। এটা মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে ও আসলে রং মুভই নিচ্ছে, বাট এখানে ওর ইন্টারেস্টটা বেশি কাজ করতেছে, ওর হয়তো ব্যবসায়িক ধান্দাটা বেশি। এই টিমকে ও যদি এই যে চা দোকানের আড্ডায় সবার সামনে যদি হাইলাইট করতে পারে, সবার সামনে যদি, এখন এখানে কি আসলে আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে এখানে কি আসলে দিন শেষে ও যদি নিজের ইন্টারেস্টেই একটা পলিটিক্যাল টিমকে সাপোর্ট করে, যেটা এখন যখন ওর ইন্টারেস্ট আসছে তখন কিন্তু এটা গ্রামের ৮-১০ জন মানুষের ওদের ইন্টারেস্টের পক্ষে না হইতে পারে, এটা এককভাবে ওর পার্সোনাল বেনিফিট হইতে পারে। বাকি দুইজন ওর বেনিফিট মানে আরেকজন মানুষের সেটা বেশি দাম দিয়ে জিনিসটা কিনে হইতে পারে, বা তার আরেকজন মানুষের এটা লস প্রজেক্টই বলা যায়। তো সেক্ষেত্রে এরকম যদি বায়াস সিচুয়েশন ক্রিয়েট হয়, কেউ যদি বায়াসড ভাবে একটা পলিটিক্যাল টিমকে যদি করে, তাহলে সেক্ষেত্রে মানে ঠিক আছে আপনি ওকেই বললেন যে দাও, তুমি ভোট দাও, তো ওকে সব পাওয়ার দিলেন। তখন যদি আসলে এক্স্যাক্টলি বায়াসড হয়, ওর যদি নিজের কারণেই বায়াসড হয়, তখন তাহলে আপনি কিভাবে কি না, করবেন? প্রশ্ন হচ্ছে ইলেকশন মানেই হচ্ছে কেউ না কেউ কারোর প্রতি বায়াস থাকবে, তবে এই বায়াসনেসটা তার বাই বর্ন সেটা পায় না, বুঝছেন? এই বায়াসনেসটা সে আসলে নানানভাবে সোসাইটি থেকে সে আসলে এটা ইনকাম করে। এখন আমাদের অন্যান্য পলিটিক্যাল পার্টি, মানে ধরেন সব পলিটিক্যাল পার্টি যদি মনে করে যে আমি আমার পক্ষে, আমি আমার জনগণকে বায়াস করতে চাই, তাহলে সে তার ধরেন ইশতেহার নিয়ে, তার ম্যানিফেস্টো নিয়ে সে হাজির হোক, বলুক যে দেখো তুমি যে ওর প্রতি বায়াস হইতেছো, আমার প্রতি বায়াস হলে তুমি আসলে আরো বেশি ইউজ পাবে না। ভোট তো আসলে ঘটনাটা এইরকমই, মানে আপনি তো আসলে চাই নেন না সেটা তো কিন্তু সেটা তো হয়ই, সেটা তো আমরা দেখে আসতেছি, মানে ওই জিনিসটাই বা কতটুকু ইউজফুল। কারণ আমি আমি আমার এখানে একটা আমার এখানে একটা মিনিট, অন্য প্রশ্ন, হ্যাঁ একটা মিনিট, সেটা আচ্ছা হলো একটু, বাংলাদেশের ভোটারদের কত পার্সেন্ট আসলে এডুকেটেড? এই কথা তো আমরা মানে আধা ঘন্টা আগে শেষ করে ফেলছি যে দে ডোন্ট নো, সেখানেই কথাটা, ঠিক আছে? এখন এটা আর কি, এখন যাই হোক, আমার যে আলাপটা মানে আপনার থেকে আসছিল সেটা হচ্ছে যে আপনি আমাকে চা খাওয়ান, বিড়ি খাওয়ান, পোলাও রোস্ট খাওয়ান, আমি ভোট দিব পুলককে, ঠিক আছে? আমি ভোট পুলককেই দিব, এটা হইতেছে বাংলাদেশের স্টেট অফ অ্যাফেয়ার্স, ঠিক Okay. আছে? হ্যাঁ, এখন তাহলে আপনি যেরকম একটা ওপেন কম্পিটিটিভ ফিল্ডের আলাপ দিচ্ছেন যে না, ওখানে যদি দুই কাপ বেশি চা খাওয়ায় ভোটটা সে হয়তো বা পাবে, তানজিদের আলাপে না হয় গেলামই না তার পার্সোনাল বেনিফিটের কথায়। আমি যদি কোনো বেনিফিট ছাড়াই আমি এক্স এর উপরে ইমানাই না থাকি, আমি চা সিগারেট খায়ও আমি এক্স কেই ভোট দিব, তাহলে তো এটা ফার্স্ট অফ অল ওপেন প্লেইং ফিল্ড থাকলো না। আচ্ছা, হ্যাঁ, আমরা যারা এখানে কথা বলতেছি, ধরেন আমরা যে চারজন, এই ধরনের ধরেন বাহাস করবার মতো আপনার, বা কাকে ভোট দেব কাকে ভোট দেব না, ঠিক আছে, এই যে ধরেন এই চিন্তা করার মতো কত পার্সেন্ট ভোটার এবার আসছে বলে মনে হয় আপনার? বাংলাদেশে আই ডোন্ট নো, আমি খুবই এই ক্ষেত্রে অপটিমিস্টিক, কিছুটা ইয়াং জেনারেশন কিন্তু মানে কিছুটা হয়তো বা ভাবে বা কিছুটা নিজের কথা নতুন ভাবে বলতে চায়, দেখছে। আমার মনে হচ্ছে কি জানেন, যে একটা কনসিয়াস, একটা ধরেন একটা হুঁশিয়ার জেনারেশন তৈরি হতেছে আমাদের। আমরা কথা বলতেছি, ধরেন ইলেকশন কবে হবে না হবে আমরা জানি না,
বাট ইলেকশন নিয়ে আমাদের একটা চিন্তা, আমাদের একটা ধান্দা চলতেছে, আমরা একটা প্রশ্নের কথা বলতেছি। এই বিষয়টা ঠিক ইলেকশন নিয়ে না রওয়ায়েত ভাই, জিনিসটা হচ্ছে দেশের কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট ইলেকশনটা এখানে একটা মানে বলতেছি যে ধরেন যে যদি এই তরুণরা তারা নিজেদের মধ্যে যদি তারা একটা এরকম তারা টক চলতে থাকে, তাদের বাহাস চলতে থাকে, তাহলে আমার মনে হয় বুঝছেন যে বিগত ইলেকশনগুলোর যে ফলাফল আর এই ইলেকশনের ফলাফলের মধ্যে আমার ধারণা বড় রকম পরিবর্তন না হলেও একটা গুণগত পরিবর্তন তো হবে, এবং আমরা হয়তো ওইদিকে যাইতেছিও। হ্যাঁ, সো আমি এটা নিয়ে আসলে খুব একটা টেন্স না, বরং আমি আসলে চিন্তিত হচ্ছে এই গভর্নমেন্ট কি, বুঝছেন? কারণ ভবিষ্যতে কি হবে এটা আমি জানি না, আজকে আসলে কি হইতেছে এবং সে কোন কোন জায়গায় ফেল করতেছে এটা কিন্তু ভাই আমি একদম দেখতে পাচ্ছি। ট্রু। সে আসলে এই কাজটা করতেছে না কেন, বুঝছেন? সে কেন ব্যর্থ হবে? একটা গণ অভ্যুত্থান বা একটা রেভলিউশন হয়ে যাওয়ার পরে একটা গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, তার নাকি হাত বান্ধা, তার নাকি পা বান্ধা। ভাই এই আলাপ তো শুনতেই ধরেন মেজাজ খারাপ। হ্যাঁ, তবে তো হাত পা বান্ধা থাকবে কেন? লিগালি যা করা যায় তুমি করবা, তোমাকে তো সে অথরিটি দেওয়া হচ্ছে, জনগণ তো দিয়ে রাখছে, তার নাকি হাত পা বান্ধা। তার হাত পা বান্ধা কেমনে থাকে আমি বুঝি না। ঠিক আছে, আপনি এতগুলো মাস হয়ে গেল, একটা বছর মানে চলে যাবে, আপনার থানা পুলিশ, ঠিক আছে, আপনি এটা রিফর্মই করতে পারলেন না। আপনি এখন বলতেছেন যে আগে আগে না হয় প্রথম প্রথম বলতো যে দেশের পুলিশ বলতে কিচ্ছু নয়, সব ভেঙে পড়েছে, কি অবস্থা, হ্যান ত্যান। এই যে তখন তো ভালো ছিল, যখন ভেঙে পড়া অবস্থায়, ঠিক আছে। কিন্তু এখন তো তুমি বলতেছো যে 18 মাস পর কি এখনো ভাঙা? যদি এখনো ভাঙা থাকে তাহলে সেটা কেন এখনো ভাঙা? মানে পাবলিকের কাছে সে আসলে কোনো ইয়ে দিচ্ছে, তার কোনো জবাবদিহিতা আছে? সে জবাবদিহিতা করে কোথায় জানেন? ক্যাবিনেটে একে অপর মিলে আলাপ করে। কি আলাপ হয় আমি জানি না, তবে আমি ট্যাক্স দেবো কি কারণে? আমাকে ঠেকা? ট্রু। তো এখন মানে হোয়াট টু ডু? হোয়াট টু ডু বলতে ধরেন মানে এদেরকে এখন এই গভর্নমেন্টকে এখন হচ্ছে আপনার কি বলে, উদম স্টাইলে এদের ক্রিটিক করা উচিত। কথায় কথায় কিছু একটা বললেই ভাই এটা হচ্ছে। এবং ওই যে আমাদের যে মেইনস্ট্রিম মিডিয়া গুলো আছে এগুলো আরেক চোদ না, কারণ এরা দেখবেন যে এরা কিন্তু কোনো ক্রিটিক করতেছে না। গভর্নমেন্ট কিন্তু তাদেরকে বলেনি যে তুই আমাদের ক্রিটিক করিস না, বরং এরা নিজেরাই ওর অভ্যাস হয়ে গেছে, বুঝছেন? মানে যার চাটা অভ্যাস হয়ে গেছে তাকে কামড়াইতে দিলেও কামড়াবে না। দেখেন মজার ব্যাপার খেয়াল করে দেখছেন, এদেশে তো সাধারণ মানুষ যে এক কাপ চা খেয়ে ভোট দেয়, ও তো খালি ভোটটাই দেয়। আর এই যে ধরেন বড় বড় সম্পাদক, বিশাল বিশাল জ্ঞানী গুণী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফিগ্রি নিয়ে বসে আছে, ও তাহলে কি করছে দেখছেন কাণ্ড? ও কিন্তু আপনাকে তো আগেই বললাম বাংলাদেশের ইন্টেলেকচুয়ালদের আপনি কোন লেভেলে রাখেন। না, বাংলাদেশের ইন্টেলেকচুয়ালরা এটাতে আমি এদেরকে ইন্টেলেকচুয়াল মনে করি। আমি প্রথমত মনে করি এরা হচ্ছে ধরেন চাকরি করে কারো না কারো, এবং এরা হচ্ছে ধরেন বড় বড় অ্যাক্টিভিস্ট। ইন্টেলেকচুয়াল হয় অন্য জিনিস, মানে এর দরজা অন্য। তো সেই জিনিসটা এটা না। তো আমার প্রশ্ন হচ্ছে ধরেন মানে এই যে হোয়াট টু ডু হচ্ছে এইটাই যে এখন মানে কি বলে নির্মম ভাবে আসলে এদের ক্রিটিক করা ছাড়া উপায় নেই। অন্তত আমরা বলতে পারবো যে আমরা তো কথা বলছিলাম। হ্যাঁ, তো এরা আসলে বুঝছেন মানে এরা এখন ক্রিটিকের যোগ্য। এখন ধরেন আমরা ধরে তো আর কাউকে পিটাইতে পারি না, এটা তো আসলে আমাদের এখতিয়ারের মধ্যে নেই, কিন্তু অন্তত বলতে হবে কথায় কথায় যে ভাই তুই এটা করলি কেন? এ কি করে বুঝছেন? আমরা কিছু জানি না, কি কি জানি সব ডিসিশন নেয়, ঠিক আছে। হ্যাঁ, একা একাই। হ্যাঁ, এটা কেউ জানবেন না কেন? এটা কোনো কথা? আপনি ভাই দরকার হলে ওপেন সংবাদ সম্মেলন করেন যে আজকে মন্ত্রী পরিষদ সভায় আমরা এই ধরনের কথা বললাম, এটা এটা হইলো, তো এই ধরনের আলোচনায় এটা চলতেছে, ঠিক আছে, জনতার মাধ্যমে আমরা জানতে চাই যে আসলে এটা কি অবস্থা, আমরা কি এটা করতে পারি, বা একটা ভোট পোল তৈরি করুক যে এত পার্সেন্ট এই করুক। আর আমি বলতেছি যে রাষ্ট্রের কিছু কিছু ব্যাপার তো অনেক ধরেন যে সেন্সিটিভ, সেগুলো না হয় আপনি প্রকাশ্যে না করলেন, বুঝলাম যে ভাই আপনি অনেক জ্ঞানীগুণী মানুষ, এগুলো আপনি একলাই করতে পারবেন। কিন্তু অনেক বিষয় তো আছে যেটার সাথে পাবলিকের একদম সরাসরি সম্পর্ক আছে, পাবলিক কিচ্ছু জানে না কোথায় কি হইতেছে। আপনি এই যে পাথর মেরে ফেলার যে ঘটনা, এই ঘটনা কিন্তু কয়েকদিন আগে, গতকাল কেমনি জানি ফেসবুকে এটা গরম হয়ে গেল, আপনার ধরেন পরের দিন শফিক সাহেব বলতেছে যে সবাই ধরা পড়ছে এই সেই হ্যান রে ভাই, এটা কি ধরনের আলাপ? তো এই যে ধরেন পাবলিকের মানে পিপল বা জনগণের যে মানে রাষ্ট্রের যে মালিক যে জনগণ, তার কাছে যে জবাবদিহিতা না থাকা, এটা কিন্তু খুবই বাজে, ঠিক আছে। এর কিন্তু কোনো জবাবদিহিতা নেই,
এ মনে করতেছে কি জানেন, এর কিন্তু আরেক হাসিনা টাইপের। কি টাইপের? আমার চেয়ে বা আমাদের চেয়ে দেশপ্রেম কি কারো আছে? আর না, এতটা বেকুব কি হবে সে? না, সবগুলো তো বেকুব। সে ছিল না, সবগুলোই বেকুব। কারণ হচ্ছে সবগুলোই মনে করতেছে কি জানেন, দেশের ভালো কিভাবে হবে, আমরা তো এটা নিয়ে রাত দিন খাটতেছি। আরে ভাই, দেশের ভালো কিভাবে হবে? আপনারা রাত দিন খাটতেছেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, খুব ফাইন। কিন্তু আপনারা কি কি ভাবতেছেন এটা জনগণের সাথে শেয়ার করেন। পাবলিক একটু বলেন যে আমরা কিন্তু এটা ভাবতেছি, মানে আমরা গেলে করতে পারি না পারি না। যেহেতু দেশে এখন পার্লামেন্ট নাই, তো আপনারা নানান ভাবে এটার পক্ষে জনমত গঠন করা, এটা সেটা হ্যান ত্যান এটা করেন, আমরা এটা আমাদের কাছে আসুক। সে চাইলেই পারে, বুঝছেন, এটা করে না। সে সবকিছুতে ধরেন সে এটা লুকোচুরি খেলা খেলে, কি জানি করে আমি বুঝি না। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা পুলক থেকে আসি। তাইলে তোমার কোনো এই এই সংক্রান্ত কোনো বক্তব্য থাকলে বলো। ফেনীর কি অবস্থা আমাদের একটু তুলে ধরতে পারো চাইতে? ফেনীর অবস্থা ভালো, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, এতটুকু বলা আচ্ছা। যাচ্ছে। আমরা তো আজকে বন্যা এলাকা থেকেই ঘুরে আসলাম আর কি, মোটামুটি ভালো অবস্থা। আচ্ছা, ফাইন। আর হচ্ছে এই তো খুব হতাশ হয়ে গেলাম সত্যি কথা বলতে গেলে, কথা বলতে যে একটু হতাশ হয়েন না। হ্যাঁ। মানে সমাধানটা কোথায়, মানে আমরা আলটিমেটলি যাচ্ছি কোন দিকে? মানে সমাধান হলো সময়। মানে আপনি সময় ছাড়া সমাধান পাবেন না। কারণ হলো এক রাতের মধ্যে, যে আমি যদিও হিস্ট্রি টিস্ট্রি আমি জানা নাই, আন্দাজ করে বলতেছি, আমেরিকার সে যে গণতন্ত্র প্র্যাকটিস করে, আমি জানি না তার গণতন্ত্র কত কত ভালো মন্দ সেটা নিয়ে আমি জানি না, কিন্তু সে যেটুকু প্র্যাকটিস করে এটা কিন্তু তার ধরেন অ্যাটলিস্ট 150-200 বছর তার হিস্ট্রি আছে। আপনার দেশের বয়স কেবল 52 না 54 না 55, ঠিক আছে? 55 বছর একটা মানুষই পোক্ত হয় না, বুঝছেন, সে ভুলভাল মারে। আর এটা দেশ আপনার এখন পর্যন্ত আমাদের দেশের প্রবলেম কি দেখেন, এখন পর্যন্ত আমরা অধিকাংশই মানে আমাদের যে মানে কি বলে বিউরোক্রেটরা, আমাদের ডিপ্লোমেটরা, হ্যান ত্যান যারা আছে, এদের ভিতরে দেখবেন যে ইন্ডিয়ান যে ধরেন হেজিমনি বা ইন্ডিয়ার প্রতি যে প্রেম, বেঙ্গলি ন্যাশনালিজমের প্রতি যে প্রেম, ঠিক আছে, কলকাতার আর্ট লিটারেচারের প্রতি যে প্রেম, এই প্রেমটা ওদের ভিতরে এখনো আছে। তো আপনার তো ধরেন যে আপনার যে এই দেশের যে মানে হর্তাকর্তা ব্যক্তিরা, এরা বাংলাদেশের লিটারেচার বোঝে না, এরা বাংলাদেশের মিউজিক বোঝে না, এরা বাংলাদেশের ধরেন নার্ভ বোঝে না। আপনি বাংলাদেশের মিউজিক বোঝেন না, বাংলাদেশের লিটারেচার বোঝেন না মানে কি? মানে আপনি বাংলাদেশের নার্ভ বোঝেন না। তো আপনি বাংলাদেশের নার্ভ যদি না বোঝেন, আপনার কাছে এখন ধরেন শান্তিনিকেতন হচ্ছে ধরেন ওই ভাষায় কথা বলে একজন বিরাট ভদ্রলোক, ঠিক আছে? ধরেন আপনারা জানেন যে আমার একটা কবিতা ক্লাস 7-এ পাঠ্য হয়েছে, তো সেই কবিতার যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের ঠেলায় আমি যে গাল খাইছি, ঠিক আছে, বড় বড় লোকদের কাছ থেকে। ওই দিন ইন্টারভিউতে এই যে ভাষা, অনেকে বলতেছে কি যে আমার ছেলেকে আমি ক্লাস 7 মতো পড়াবোই না, ঠিক আছে, এই জিনিস শিখবে। হ্যাঁ, এখন ধরেন যে, তো বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশের ভাষায় যখন আমি আসলে কোনো কিছু লিখতে যাই, কোনো কিছু করতে যাই, কোনো কিছু বলতে যাই, তখন তার কাছে মনে হয় যে এ তো খ্যাত মূর্খ। হ্যাঁ, আমার ধরেন, হ্যাঁ, হয় আমার ধরেন বাংলা বাক্যের মধ্যে বেশি বেশি ইংরেজি বলতে হবে, বললে সে বুঝবে যে না, আসলে শিক্ষিত আছে, সমস্যা নেই। তো আপনার কালচার, আপনার তো কালচারই ঠিক হয়নি আসলে, আপনার ওই কালচার ঠিক হবে কেমনে? সো বাংলাদেশের উইলিয়াম কলেজ থেকে যেটা পাইছি বাংলা, ওটা দিয়ে সামনে আসলে বুঝছেন অনেকগুলো কি বলে মানে অনেকগুলো প্রবলেম আছে, এগুলো আসলে সলভ করতে 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 ধীরে ধীরে আগাবে, তখন হয়তো আসলে আমরা একটা বেটার স্টেট পাবো। তবে আমাদের মাথায় রাখতে হবে আমাদের পাশে কিন্তু ভারত নামে একটা স্টেট আছে, সে কিন্তু আমার স্টেবিলিটি এবং আমার ধরেন সুখে সে কিন্তু সুখী হবে না, বুঝছেন? তো এখন এটাও একটা বড় কারণ যে ধরেন আমার এখানে ডেমোক্রেসি কেন থাকে না, আমার এখানে কি থেকে কি হয় প্রতিদিন, এটা আমরা কিছুই বুঝি না। ওই যে ফেসবুকে দেখতাম যে কারা কারা লিখতেছিল, বুঝছেন, যে খেলা যে কোন লেভেল চলতেছে, ঠিক আছে, কোনো কিছুই বুঝবেন না। তো ধরেন যে খেলা যে আসলে ধরেন মায়ানমারে কোন লেভেলে চলে, দিল্লিতে কোন লেভেলে চলে, ঢাকায় কোন লেভেলে চলে, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কিছুই বুঝি না আসলে, কারণ আমাদেরকে বোঝানো হয় না, জানানো হয় না কোনো কিছু। সো বাংলাদেশের মানুষ যখন ধীরে 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 তার যে রাইটস সে যখন ক্লেম করা শুরু করবে, বুঝে নেওয়া শুরু করবে, আমার মনে হয় ধীরে ধীরে তখনই আসলে আমরা আসলে একটা ভালোর দিকে যাব। 24-এ গণ অভ্যুত্থান দিয়ে এটা হবে না, এরকম আরো হয়তো ধরেন 5টা 7টা 24 লাগতে পারে আমার ধারণা আর কি, আমি জানি না, আল্লাহ মাফ করুক না লাগুক।
এখানে আবার বোঝার জন্য যেটা আপনি বলতেছেন যাতে আমরা সবকিছু বুঝবো, সেক্ষেত্রে আমি মানে একটু করতে চাই যে সংবিধানটা, মানে সংবিধানটা কি এরকম হওয়া উচিত না যে একটা 6-7 বা হাই স্কুলের একটা ছেলে হচ্ছে গিয়ে সেটা ওর টেক্সটেই থাকবে, সেটা পড়লেই বুঝতে পারবে যে এটা কি বলছে, আমাকে আমার দেশটা কেমনে চলতেছে এটা আমি আমার সংবিধান আমি নিজেই পড়তেছি, আমার হাতের কাছে আছে জিনিসটা। করা উচিত না আমাদের সংবিধানটা এত ইজি করা উচিত না, ইজি এটা তো ল্যাঙ্গুয়েজ। ধরেন আপনি যদি আনিসুজ্জামানটা যদি দেন এটা বাংলা লিখতে, তো এই সংবিধানের ভাষা তো আপনি বুঝবেন না, ঠিক আছে? ইভেন মজার ব্যাপার আছে, ওই যে কারণে আমি সেটির জন্য গাল খেয়েছি আর কি। এখন আমি যদি লিখি ধরেন এই সংবিধান যদি আমি আসলে বাঙ্গাল মানে আমার অঞ্চলের ভাষায় যদি আমি আবার এটারে ধরেন কি জানি বলে না ওটারে, যেটা আমি ট্রান্সলেট করলাম ধরেন, তার একটা পাবলিক ঠিকই বুঝবে, বুঝছেন? এখন সেটা চায় না, সে মনে করে যে যে শান্তিনিকেতনী ভাষা না হইলে কলকাতার ওই ধরেন যে প্রমিত না হইলে এটা এটা হইলো, এটা পবিত্র গ্রন্থ, এর যদি ভাষাই ধরেন যে সাবঅল্টার্নের ভাষা নিয়ে যদি এই সংবিধান লেখা হয়, এটা কোনো কথা? সেটা মেনে নিতে পারে না। জনগণ বুঝবে কেমনে? জনগণ তো বুঝবে না। সেটাই হওয়া দরকার ছিল আর কি। একটু কিন্তু চেঞ্জ হচ্ছে, বুঝছেন, হালকা। মানে ধরেন যে আমি একটু অবাক যে ধরেন বাংলাদেশের এখন পর্যন্ত কোনো আপনার একাডেমিয়াতে কোনো ইন্টেলেকচুয়াল আসলে এই যে আমার যে কবিতাটা ক্লাস 7-এর যে গেল, কবিতাটা ভালো মন্দর আলাপ বাদ, বুঝছেন? কবিতাটা কত ভালো কত মন্দ এগুলোর আলাপ তো পরে হইতে পারে, কিন্তু এর যে একটা পলিটিক্যাল বা একটা কালচারাল যে মানে প্রভাব কি হইতে পারে মানে একটা সোসাইটিতে, এটা নিয়ে তো আজ পর্যন্ত কারো গদ্যই দেখলাম না, কেউ তো কিছু লিখলোই না। এটা মনে করতেছে হাসান রুবাই গেছে এখানে, এটা নিয়ে এলা কথাই বলা যাবে না, বললে তো সে বিশাল কবি হয়ে যাবে। কিন্তু এটার কিন্তু ভাই একটা ঘটনা ঘটছে, বুঝছেন? কলকাতা তো জীবন এটা ভাবতেই পারবে না যে তাদের বইয়ে এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজের একটা কবিতা দেবে, ভাবতে পারবে, জীবন ভাবতে পারবে না। বাংলাদেশ সেটা করে দেখাইছে, মানে যে কোনো ভাবে হোক সেটা হয়েছে আসলে। তো আপনি যদি এই যে ধরেন একাডেমিয়া থেকে যদি এই কাজগুলো না হয়, বুঝছেন, তাহলে আমার এই একাডেমিয়া এই এত এত প্রফেসর এত এত ইয়ে দিয়ে আমি করবো রেখে বুঝান দেখি, ওরা কি খালি মধুসূদন পড়ানোর জন্য রাখছি? মধুসূদন তো বুঝি এখন আমরা, মধুসূদনের আপনি এখন কি ইন্টেলেকচুয়াল আলাপ দেবেন? বরং মধুসূদনই বা কতটুকু রেলিভেন্ট এটাও কথা। হ্যাঁ, মানে কন্টেম্পোরারি যে এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং সেটা নিয়ে যে একটা তোলপাড় তৈরি হয়ে গেল, সেটা নিয়ে কিন্তু একাডেমিতে কোনো আলাপ নাই। এবং ধরেন যে আমি আমার নিজের কথা বলে বলতেছি না, ধরেন আমার বয়সে একটা লোকের একটা লেখা একটা ক্লাসে পাঠ্য হইলো, আজ পর্যন্ত ধরেন যে বাংলাদেশের মেইন স্ট্রিম যে বড় বড় পত্রিকাগুলো আছে, কই আজ পর্যন্ত কেউ তো আমার ইন্টারভিউ নিতে আসলো না যে ভাই ঘটনাটা ঘটলো কিন্তু বলেন দেখি। ও আসলে মনে করে কি জানেন, ও মনে করে হলো খ্যাত, এই খ্যাতরে ঢুকাইছে, আর হলো আরেক খ্যাত, এই ক্ষেত্রে প্রমোট করা যাবে। ও আসলে বুঝতেছে না যে ওর চেয়ে আসলে ধরেন মানে খ্যাত একটা অদ্ভুত জিনিস, বুঝছেন? এটা চোখে পড়বে। বাংলাদেশে এত এত ধরেন সিভিলাইজড, যে খ্যাত না হলে তো চোখেই পড়বে না। এই জন্য তো আমি ধরেন চোখে পড়ে বসে আছি আসলে। রোহিত ভাই, এই যে আমাদের বাংলাদেশের এই ক্রিটিক গুলো না হইলে, বুঝছেন, আপনি যদি এই যে কালচারাল ক্রিটিক গুলো যদি না হয়, তাহলে আসলে আপনার সোসাইটি আগাবে না আসলে। রোহিত ভাই, আমাদের সোসাইটি তো মনে করে কবি হয় মরার পরে, আপনি তো জীবিত কবি, এটা তো খুবই প্রবলেমেটিক হয়ে গেল। এটা হচ্ছে হ্যাঁ, যে পাঠ্য বই আসলে কবিতা তো কবি মরার পরে যায়, এটা একটা ধরেন কমন ব্যাপার ছিল। আনফরচুনেটলি আসলে আমাদের পড়ানো হইতেছে আসলে। আমি আসলে বিলিভ করি না যে স্টেট আমাকে পড়াতে চায়। স্টেটের আসলে জুলাই সংক্রান্তটা লেখার দরকার ছিল, সে ধরেন দানাই পানাই করে পেয়ে গেছে। ইভেন মজার ব্যাপার, কারণ এই লেখা কিভাবে সিলেক্ট হইলো, কারা সিলেক্ট করলো, কেউ জানে না, এখানে আমিও জানি না। এই যে ধরেন জনগণের সাথে যে লুকাচুরি করা, ঠিক আছে, এটা তো ডেমোক্রেটিক কোনো ব্যাপারও না যে ধরেন এখন আপনি 1000 কবির কবিতা নেবেন, তারপর একটা 7 ক্লাস ছাপাবেন। ঘটনাটা তো সেরকম না, কেউ সেটা দাবিও করেনি। কিন্তু এই ট্রান্সপারেন্ট টাইমে আইসা আপনি কিভাবে জিনিসটা সিলেক্ট করলেন, কিভাবে কারা করলো, এটা তো বলা উচিত। তো কেউ বলে না, বুঝছেন, যেন একটা আপনার একটা কি বলে একটা কানামাসি খেলা চলতেছে এখানে। আমিও জানি না, সেও জানে না, সেও বলে না, কিছু করে না, আমিও বলতে পারি না, বুঝছেন। এটা তো আপনার কবিতার ফরম্যাটে ছিল না, আপনি যেটা বলছেন বলতে যাওয়ার জানাইলেন না, এটা কিন্তু মুশকিল। আপনি যে বলছেন যে কবিতাটা তো পুরো ফুল ফরম্যাটে ছিল না বলতে যাওয়ার আগে, এটা তো স্ট্যাটাস ছিল মনে হয়। না, যেমন ধরেন যে
কবিরা কোথায় কি ছিল না ছিল আমি জানি না। এটা ধরেন যে এনসিটিপির যারা এই দায়িত্বে ছিলেন তাদের তো আসলে এটা মানে তাদের তো এটা খোলাসা করা উচিত, কারণ এটা নিয়ে তো কথা হয়েছে, যেহেতু সোসাইটিতে এটা নিয়ে প্রচুর কথা হয়েছে, তাদের তো বলা উচিত ছিল যে আসলে আমরা এই প্রক্রিয়াতে এই কাজটা করছি। বা এ মানুষ মনে করে কি জানেন যে আমার সাথে মনে হয় সরকার একটা বিরাট ধরম মহরম আছে, আমি কোনো একটা লিঙ্ক লবিং করে এই কবিতা ঢুকেছি। ভাই আমি যদি লিঙ্ক লবিং করে কবিতা ঢুকাইতাম, ঠিক আছে, ওই সময় আজকে আমার পলিটিক্যাল জায়গা চেঞ্জ হয়েছে, আমার এই অ্যাস্থেটিক জায়গাটা চেঞ্জ হয়েছে, কিন্তু যেদিন আমার এই কবিতা হয় বুঝছেন, আমার যদি বলতো আমি তো লিঙ্ক লবিং করতাম, আমি তো আমার গ্রেটেস্ট কবিতা ঢুকাইতাম। কারণ আমার লেখা অনেক ভালো কবিতা আছে, মানে ওই কবিতা খারাপ আমি সেটা বলছি না, ওই কবিতার অন্য একটা মানে কাণ্ড হয়তো সোসাইটিতে পড়বে পরে, কিন্তু ওই মুহূর্তে যদি আমাকে বলতো তাহলে তো আমার লিঙ্ক লবিং দিয়ে তো আমি ভাই আমার সবচেয়ে ভালো কবিতাটা ঢুকাইতাম। আমার সবচেয়ে ভালো কবিতা পড়ে না, এই হলো ভুয়া। আচ্ছা, আপনি কি এইটা আন্দোলনের সময় মানুষ বলার চান্স পেয়েছে কেন জানেন? মানুষের বলার অধিকার আছে। আমাকে যদি মানুষ এটা বলে না যে আপনি আসলে সরকারের সাথে লিঙ্ক লবিং করে আপনার কবিতা ঢুকেছেন, এটা মানুষের বলার অধিকার আছে বলে আমি বিশ্বাস করি। কারণ হলো সরকার তো এটারে বা ওই সংশ্লিষ্ট লোকেরা তো এটা নিয়ে কোনো, তারা তো কোনো কথা বলেনি, মানুষ তো বলবেই, মানুষের কি দোষ? রুবেল ভাই, আপনি তো মনে হয় আন্দোলনের সময় আপনার কবিতার লাইনগুলা কপিরাইট ফ্রি করে দিয়েছেন, যতটুকু আমি জানি। আপনি কি এরকম একটা ঘোষণা দিয়েছিলেন তখন, যে হ্যাঁ, একটা সময় আমি বলছিলাম যে এগুলো আসলে ধরেন ইয়ে করার জন্য আমার নাম দেওয়ার কোনো দরকার নেই। আমরা কিন্তু যখন গত বছর জুলাইতে আপনার কবিতাগুলা যেখানে সেখানে দেখতাম, আমাদের কিন্তু গুজবাম্প হইতো, সত্যি কথা বলতে। তো এটা আসলে যে কপিরাইট ফ্রি আমরা মনে করে, মানে আমাদের নিজেদের কবিতা হিসেবেই আমরা ইউজ করে ফেলছি, এমনকি অনেক জায়গায় দেখা গেছে আপনার নামও ইউজ করি নাই। ইভেন কি আপনি হয়তো মাইন্ড করছেন কিনা আমি জানি না। হ্যাঁ, আমি মাইন্ড মানে করি। আপনি মাইন্ড করেন কিনা জানি না, কখনো ফেসবুকে চোখে পড়লে আপনার লাইন কিন্তু আমি ক্যাপশনে অনেক ক্ষেত্রে অনেকবার ইউজ করি। না, আমি এগুলোতে কিছু মনে করি না, কারণ হলো ধরেন যখন একটা গণমানুষের মানে যখন পাবলিক প্রপার্টি কোনো জিনিস হয়ে যায়, ঠিক আছে ভাই, তখন আসলে আমার তো কিছু মনে করার নাই কথা। তাহলে এনসিটিভির বইয়ের ক্ষেত্রে তো মনে হয় আমার কাছে সেটাই ঘটছে কিনা, যে ভাবছে হয়তো এটা আমাদেরই কবিতা, আপনার হয়তো আপনার থেকে হয়তো অনুমতি নেওয়ারই। না, আমার কাছ থেকে অনুমতির বিষয়টা না, বিষয়টা হচ্ছে কি জানেন যে এটা যেহেতু একটা রাষ্ট্রের টাকায় একটা বই হচ্ছে, জনগণের টাকায়, রাষ্ট্রের টাকা বলতে পাবলিকের টাকা, পাবলিকের টাকায় একটা বই হচ্ছে, সেই এর পেছনে স্পন্সর হচ্ছে পাবলিক, পাবলিকের সন্তানরা এখানে পড়বে। তো শত শত কবি বাংলাদেশে অলরেডি জীবিত, তারা মনে করে তারা আপনার হচ্ছে যে মানে কি বলে যোগ্য, তো সুতরাং তারা তো কথাটা তুলছে, তাদের কথা তোলার অধিকার আছে, কারণ তারা তো ট্যাক্স দেয়। তো আমি ওই জায়গা থেকে মনে করি যে আমি হয়তো এখানে কিছু বলতে পারবো, বাট এনসিটিভি বা সংশ্লিষ্ট লোকজনের এটা খোলাসা করা উচিত ছিল যে এই প্রক্রিয়াতে এটা হয়েছে। তাহলে তো ধরেন আমরা এই যে চোর পুলিশ পুলিশ আর খেলার দরকার হয় না, তাই না? এই যে চোর পুলিশ পুলিশ খেলা বুঝছেন, এটাই হলো ডেমোক্রেসির সবচেয়ে প্রধান না সমস্যা। কিন্তু আচ্ছা রোবেদ ভাই, কিন্তু আপনার কবিতা নিচে আপনার এটা বলার এখতিয়ার আছে যে কেন কিভাবে নিল সবাইকে জানান, বা আপনার নিজের দরকার না হইলো পাবলিকের দরকার আছে জানার যে ওনার কবিতা কেন নেওয়া হইলো। তো সেটা তো ওই ফররুক আহমেদের ক্ষেত্রেও প্রযোজ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও প্রযোজ্য, মধুসূদন দত্তের ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ? অবশ্যই প্রযোজ্য, তো হ্যাঁ। সেই জবাবদিহিতা তো আমরা কোনোদিনই কোনো কালে পাই নাই, তো সেটাই বা কি? না, কোনো কালে পাইনি তার মানে এই না যে আমরা এখন পাবো না, কারণ আমরা তো বারবার বলতেছি 24 আসলে আমরা এমন একটা ঘটনা ঘটাইছি যেখানে মানুষ তার মানে রাইটস সে আসলে বুঝে নেবে, কোনোদিনই পাইনি। বুঝতেছি না তো আমার রাইটস কোনটা, আমি যেটাই বুঝতেছি না। ওই যে রাইটস হচ্ছে আপনি বুঝে নেবেন যে ভাই রোবাইটারটা কেমন ঢুকাইছো এটা তো বলবাই, এটা যেহেতু রিসেন্ট ঘটনা, আগের গুলো তোমরা কেমন ঢুকাবে এটা একটু বলো। কিভাবে তোমরা আমার বাচ্চাদেরকে আসলে কি পড়াতে চাও? হ্যাঁ, ফেয়ার এনাফ। এর জন্য আমি টাকা দেই, একটু বলো তো। হ্যাঁ হ্যাঁ, ফেয়ার এনাফ, অবশ্যই। কারণ এতে করে যদি ধরেন আমার কবিতা যদি এখান থেকে আপনি রাখতে পারে বাধা দেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানুষ অন্তত জানুক যে একটা দেশের শিক্ষা ব্যবস্থার যে সিলেবাস সেটা কিভাবে তৈরি হয়, কার জন্য তৈরি হয়, কোন উদ্দেশ্যে তৈরি হয়, এটা জানার অধিকার আছে তো তার। সবাই ধরেন শিক্ষাবিদ হয়ে গেছে যারা তারা এটা করে না, তারা চিন্তা করবে জানেন যে একজন কৃষক আসে, একজন রিক্সাওয়ালা ধরেন কোন একটা শিক্ষাবিদ যদি জিজ্ঞেস করে এই ভাই আপনি তো এই যে সিলেবাস এই প্রণয়ন কমিটিতে ছিলেন, কেন এই কবিতাটা করতেছেন তো বলতে দেখি, সে ধরেন রিক্সাওয়ালারা সে ইয়ে করবে, ভাই তুমি বোঝো নাকি, যাও রিক্সা চালাও চালাও, ঠিক আছে, কিন্তু তার তো অধিকার আছে, তার রাইটস আছে না এরকম বলার। এই যে ধরেন জনগণের সাথে মানে স্টেটের যে দুষ্টামি দুষ্টামি দুষ্টামি, বুঝছেন, এই দুষ্টামিটা যদি কমে, এই দুষ্টামিটা যত কমবে তত বেশি আমরা আসলে মানে ডেমোক্রেটিক হইতে পারবো, তত বেশি আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে আসলে।
হ্যাঁ, কিন্তু আমি এখানে আবারও কোনো আশা দেখতেছি না আসলে। এট দ্য এন্ড অফ হ্যাঁ, মানে টু বি ভেরি অনেস্ট, ধরেন আমার 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 সত্যি কথা বলতে গেলে আমার নিজেরই হচ্ছে গিয়ে বাংলাদেশের একাডেমি নিয়ে একটা মানে গতিপথ আমি রাফলি একটা ড্রাফট করা আছে ফ্রম প্লে গ্রুপ টু পিএইচডি লেভেল। তো এটা ধরেন আমি যখন কারোর সাথে শেয়ার করছি, তখন সে কিন্তু মানে এমন ধরনের একটা যে মানে এটা আসলে পলিসি, মানে সে অনেক ধরনের একটা মানে ফাইজলামি করেই ধরেন অনেকে বলে যে হ্যাঁ ঠিক আছে পলিসি মেকারদের সাথে কথা বলা বা ইত্যাদি করো, ঠিক আছে। মানে কথার মানে হচ্ছে এটা কখনোই কিছু হবে না, বা এটা আসলে কিছুই হয় নাই, এটা খালি ওই যে হবুচন্দ্র আর রঘুচন্দ্র করলেই এগুলা কিছু হবে, আমি করলে কিছু হবে না, ঠিক আছে। এখন এই যে অহংকার, এই যে অহং, সেই অহংটা যে করতেছে সে নিজেও কিন্তু আসলে এক্সওয়াইজেড কিছুই না, কিন্তু সে হয়তোবা একটা পিএইচডি প্রোগ্রামে বিদেশে আছে জন্য সে হয়তোবা নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে করতেছে, অথবা জাহাঙ্গীরনগরে পড়ে জন্য নিজেকে অনেক হাবিল কাবিল মনে করতেছে, হোয়াট এভার ইট মাইট বি, সে কেন নিজেকে কি মনে করে এটা তার মানে জায়গা আর কি। কিন্তু একটা জিনিসে ওপেন তো আসলে সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে যারা শিক্ষিত জনগোষ্ঠী তারাই না, বা ইয়াং শিক্ষিত জনগোষ্ঠী না। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে একটা যে হয়তো বা লিঙ্ক লবিং করেই একটা সিলেবাস প্রণয়ন কমিটিতে গেছে সে কিভাবে ওপেন হবে? তার তো হওয়ার কথাও না, সে একটা মানে 50-60 বছরের আমলা, ঠিক আছে, হয়তো বা সে হইতেছে গিয়ে একটা ক্ষমতায় বসে গেছে, এখন বাকি সবাই হচ্ছে গিয়ে পোকা মশা মাছি, ঠিক আছে। তো এখন মানে এই জিনিসটা তো যদি সম্পূর্ণরূপেই চেঞ্জ করতে হয়, তাহলে আরো ইয়াং জেনারেশনকেই মানে লেটস সে মানে বুলডোজার দিয়ে শুরু করতে হবে আর কি। আমলাকে পরে বলেন, আপনি প্রথমে আমার যে বন্ধুটা এ ধরনের একটা কাজ করতেছে তাকেই হচ্ছে গিয়ে আমার মনে হয় একটা মানে বলা দরকার যে মানে হ্যাঁ তুমি অ্যাটলিস্ট এখানে একটা ইনপুট দাও, বা তুমি এখানে কি মনে করতেছো এই জিনিসটা যে একেবারেই কিছু না, মানে এটা তো মানে বলার কোনো সুযোগ নেই, এটা যার যার লেখাই হোক না কেন বা যাই হোক না কেন। হ্যাঁ, পাঠ্যপুস্তকে চলে আসার পরই যে গুরুত্বপূর্ণ, আপনার কবিতার আগে যা মাঝে যা ছিল এখনো তা মাঝে যা আছে, এখন হয়তো বা ক্লাস 7 এসে বাধ্য করতে, আগে হয়তো বা সে বাধ্য ছিল না করতে, এটা আর কি, ঠিক হ্যাঁ, আছে। এটা তো ধরেন ঠিকই যে ধরেন আহ ধরেন 2024 ঘটলো না বা ধরেন ঘটেনি, তাতে আমি হাসান রুবায়েতের কাজের যে ধরেন কি বলে মানে নাই হয়ে যেত, বা এই ঘটনা ঘটছে বলে আসলে আমি আবির্ভূত হয়েছি, ওটা তো এরকম না আসলে। ধরেন আমার তো একটা লম্বা জার্নি আছে। বিষয়টা হচ্ছে কিরকম যে এই যে ধরেন সিলেবাসটা হইলো, এরপরে কিন্তু যারা আসলে এগুলো নিয়ে ভাবেন তারা কিন্তু মানে গণহারে তারা লেখালেখি করলেন না, তারা ক্রিটিক করলেন না, বুঝছেন। করলে কিন্তু একটা ঘটনা আমার মনে হয় হইতে পারত, কিন্তু কেউ তো কিছু বললো না। না বলাটা কি খারাপ কিছু না বলেন দেখি? অন্তত আপনি তো ওই দায়িত্বটা পালন করতে পারতেন যে দেখো তুমি যে সিলেবাসটা বানাইছো এ কিন্তু আসলে এই ক্রিটিকেই। আমরা তো সেটা করলাম না। দেখেন আপনি একজন ধরেন আপনার কাছে একদম প্রথম থেকে পিএইচডি পর্যন্ত আপনি একটা চিন্তা ভাবনা করে রাখছেন, তো আপনি কিন্তু কোনো ক্রিটিক করছেন কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি। তো যারা এডুকেশনে যারা কাজ করেন তারা তো আসলে এটা কোনো ক্রিটিকের দিকে গেলেন না, যাওয়া তো উচিত ছিল। এই যে মাইনে নেওয়ার যে প্রবণতা সেটা তো অন্তত এখানে নাও করতে পারতো, কারণ এখানে ধরেন পলিটিক্যাল পার্টিগুলোর কতটা ইনভলভমেন্ট থাকে। আর বড়জোর আপনি যদি এখানে ধরেন যারা আসলে এখানে ইসলামী একাডেমির যে সমস্ত স্কলাররা যারা আমাদের এখানে চর্চা করেন তাদেরকে যদি আপনি একটা কমিটিতে রাখতেন, রেখে যদি আসলে এক ধরনের চিন্তা ভাবনা চলতো, তাহলে কিন্তু এটা নিয়ে আসলে কেউই উচ্চ কিছুই করতো না আমার ধারণা। তো কেউ তো ক্রিটিক করলো না, সিলেবাসটা হইলোটা কি আসলে? আপনারা তো কেউ কিছু বললেন। এগেইন আমি একই কথাই বলবো, যেখানে আমি রবীন্দ্রনাথকেও তো ক্রিটিক করি নাই, হাসান রুবায়েতকেও করবো না, ইটস সেম শিট, না ঠিক আছে। বিষয় না, ধরেন যে এই যে টোটাল যে সিলেবাসটা, যে এই যে সেটা তো আমি কখনো করি নাই। আপনি একটা জিনিস বুঝতেছেন না, আমি হচ্ছে গিয়ে মূর্খ, আমাকে একজন বলে দিছে তোমার উপরে এই ওহী নাজিল হইছে, এটাই তোমার ধর্মগ্রন্থ। আমি অভ্যস্তই না, আমি ওহী পাঠে অভ্যস্ত। হ্যাঁ, আমি হঠাৎ করে ওহীকে চ্যালেঞ্জ করবো না। হয়তো মানে আপনি অভ্যস্ত না, কিন্তু আরো 10 জন তো ছিল, কেউ না কেউ তো কাউকে। আপনি বাংলাদেশের মানুষকে বিশ্বাস করতেছেন? বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ যে করতে হয় রুবায়েত ভাই, এই জিনিসটা ও আরেক জায়গা থেকে ওই প্রাপ্ত হইছে। ও যদি এই জিনিসটাও না শিখতো কোনো একটা মিডিয়ার থ্রুতে যে না চ্যালেঞ্জ করাটা কুল, চ্যালেঞ্জ করাটা ট্রেন্ডি, ও এই চ্যালেঞ্জটাও করতো না।
ও ওর নিজের ঘটে কিছুই নাই, হ্যাঁ, হি ইজ গুড ফর শিট, ঠিক আছে? এটা আপনি বাংলাদেশের মানুষকে ওভার এস্টিমেট করতেছেন, আই থিংক সো, মানে ইন্টেলেকচুয়ালদের আর কি, সাধারণ মানুষের কথা বলতেছি না। আমি যেটা বলতেছি সেটা হলো যে সকল আমরা যারা শিক্ষিত মানুষ তারাই আসলে মূলত মানে না জেনে যারা জানা তাই ভাবতেছি। আর যারা বাংলাদেশের ধরেন খেটে খাওয়া সাধারণ মানুষ, যারা ধরেন চা বিড়ি খেয়েও তাদের ভোট দিয়ে দিতে পারে, ঠিক আছে, তাদেরকে আমরা একটু মনে করতেছি ঝামেলাপূর্ণ। আমার কাছে মনে হয় না, আমার কাছে ধরেন আমি বাংলাদেশের মানুষের ঠিকঠাকই মনে করতেছি। মানে বাংলাদেশের পিপল বলতে আমি আসলে ওই পিপল গুলোকে বুঝি যারা ধরেন যে নানান ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমি যে ধরেন দ্যাট ইজ ফাইন, কিন্তু ও কিন্তু মিডিয়াতে আসতেছে না, মিডিয়াতে আসতেছে আপনার এক্স ওয়াই জেড আতেল গুলা, ঠিক আছে, জান, হ্যাঁ, তাকে যেই মানে ওষুধ খাওয়ানো হইতেছে সে সেই রকম রোগ সিমটম দিচ্ছে আর কি, ঠিক আছে। আজকে ওর কাছে প্রতিবাদ করা কুল, কালকে ওর কাছে চুপ থাকা কুল, ও কুল হইতেছে, ওর মাথায় কিছু নাই। না ধরেন আজকে যে প্রতিবাদ করাকে মানে কুল মনে করতেছে, কালকে সে চুপ থাকে কুল মনে করতেছে, এর লোক তো আর একলা না। কেউ একজন আবার কালকেও প্রতিবাদ করাটা কুল মনে করুক। আমি বলছি ধরেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষ করতে থাকুক, মানে একই লোকের কাছ থেকে আমি সবকিছু আশা করি না আসলে। ধরেন আমি যেমন, আমি আমার কথাই বলি আপনাকে, গত 2.5-3 মাসে আপনি আমার ফেসবুকে কোনো ধরেন অ্যাক্টিভিজম টাইপের কোনো কিছু পাবেন না। হ্যাঁ, তো এটা আমি ইচ্ছা করে আমি নিজের ইয়ে দিছি যে আমার কাজ লেখা, প্রতিক্রিয়া জানানো না আসলে, ঠিক আছে, বা আমি পারি না, আমি লিখতেই পারি। And আমি যদি সবসময় এই সোশ্যাল ঘটনাগুলোর মধ্যে ঢুকতে থাকি, তখন আমার যে নিজের যে লেখালেখির যে জায়গাটা, যে চিন্তাটা, এটা বারবার ধরে নড়াচড়া করতে থাকে, এটা আমার ঝামেলা হয়। আমি করবো কি? আমি যদি বললাম দরকার নেই আমার, ঠিক আছে, মানুষ কথা বলুক, হ্যাঁ, আমি আমি আমার কাজটা করি। কারণ দেখেন দিন শেষে বা অনেকদিন পরে যদি আসলে কিছু থাকে, সেটা আমার কাজটা থাকবে, আমার টেক্সটটা থাকবে। আমি আজকে কি স্ট্যাটাস যেটা থাকবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আজকেও আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমি আসলে গদ্য লেখা ট্রাই করতেছি, মানে গদ্য লেখা শিখতে যাচ্ছি। আমি চাইতেছি যে এই জিনিসগুলোকে আমি আসলে গদ্য লিখবো, একটা লং ফর্মে হোক বা শর্ট ফর্মে হোক বা কিছু একটা লোক, মানে আমি স্ট্যাটাস না, আমি একটা গদ্যের দিকে যাবো। দরকার হলে নিজের একটা ওয়েবসাইট করবো বা একটা ব্লগ সাইট করবো, করে আমি সেখানে লিখতে থাকবো। আমি আসলে এই ধরেন 3 লাইনের একটা স্ট্যাটাস আমি দিতে চাই না আর। হ্যাঁ, মানে না, 3 লাইনের স্ট্যাটাসকে ছোট চোখে দেখার কিছু নাই, আমি মনে করি। আমি প্লিজ, আমি আসলে আমার নিজের জন্য মনে করতেছি, এটা আমার নিজের চিন্তার ক্ষেত্রে হার্মফুল। যারা করতেছেন তাদেরকে আমার স্যালুট, কোনো সমস্যা নাই, কিন্তু আমি নিজেকে আসলে জড়াতে চাই না এখানে। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এটা আমার ওয়ে অফ সিস্টেম না আর কি। আমি যেহেতু কিছু কাজ নিজে করার মানে ধরেন যে খায়েশ রাখি, তা আমি সেটাই একটু করার ট্রাই করতেছি। ধরেন আমি মনে করি যে আমি যদি একটা গদ্য লিখি, বা আমি যদি আসলে একটা কবিতা লিখি, বা আমি যদি একটা নাটক লিখি এই সমস্ত বিষয়ে বা যে কোনো বিষয়ে, তা সেইটা আমার কাছে মনে হচ্ছে বেশি আসলে আমার জন্য স্বস্তিকর। হ্যাঁ, কারণ হচ্ছে কি জানেন, যখন আমি একটা স্ট্যাটাস দিই, তখন আমার একজন প্রচুর মানুষের সাথে এঙ্গেজ করতে হয়, মাথা সারাদিন থাকে গরম। হ্যাঁ, যার কি কইলো দেখি তো, অ্যান্সার দেওয়া লাগবে, রিপ্লাই দেওয়া লাগবে, ঠিক আছে। ওই জায়গা থেকে তো আমি বের হতে পারি না, আমি তো খুবই প্রতিক্রিয়াশীল। তাই আমি এই প্রতিক্রিয়া দেখাইতেছি না। না ভাই, আপনার আপনার কমেন্ট বক্স তো মাঝে মধ্যে আমি দেখি, মানুষজন মানে ম্যারাথন রাখা টাফ হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, আগের দিকে মজা করতাম। আমার নিজেরই তো, আপনি কিভাবে হচ্ছে গিয়ে কুল থাকেন বা নিজেকে ঠিক রাখা যায় না, আমার নিজেরই মেজাজ খারাপ হয়ে যায়। ভাই দেখেন, আমি যদি আসলে এই জায়গায় না থাকি, লিখতে পারবো না। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে অ্যাক্টিভিজম করার মতো প্রচুর মানুষ আছে। কিন্তু সত্যি কথা কি জানেন, যে আমি যে লিখবো ওইটা ভাই খালি আমি, আমারটা তো ফার্মার দুশ্মন লিখে দিবে, কিন্তু ফার্মার দুশ্মনের কাজ 100 ফার্মার দুশ্মন করতে হবে। তো হুদাই আমি আমার এটা আমি চাই না। আর যদি পারা যায়, আমি বরং গদ্যের দিকে আগ্রহী, যে এই জিনিসগুলো আসলে থাকুক, যে ঘটনাগুলো ঘটছে ক্রিটিক্যালি যদি আমি কোনো কিছু করতে পারি। কারণ আমার আসলে ওই জিনিসটা পারি না, তো এই জন্য শেখা ট্রাই করতেছি আসলে যে কেমনে করে এটা। আমি অনেকগুলো বইপত্র কিনছি, বুঝছেন, যে কিভাবে গদ্য লিখতে হয়। যদিও পড়াশোনা হইতেছে না, বই কিনে রেখে দিছি, একদম পিডিএফ থেকে প্রিন্ট করছি আর কি, সব ইংরেজি বইপত্র। এই হলো অবস্থা। এখন
আমি জানি না আসলে আপনারা কি ভাবতেছেন। হ্যাঁ, স্টিল হতাশাজনক। আমি 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 আসলে খুবই আপনি আসলে অনেক depressed। বেশি আশা করছিলেন, বুঝছেন, এই কারণে আপনি হতাশ হয়েছেন। তো আশা করব না ভাই, আশা করার মতনই ঘটনা। আশা করেন, শোনেন, 1971-এ আমরা কোন স্কেলে ধরেন যে আমরা জীবন দিলাম, তারপরে হইলো কি জানেন, সংবিধান লেখা হইলো, ওই যে ভাই বলতেছে সংবিধান লেখা হলো কার ভাষায়, বঙ্কিমের ভাষায় মনে করেন, এটা হইলো। তখনকার মানুষ তো এটা বলে উনি যে শালা এই যে জীবন দিলাম, আর তুই শালা লিখলি ধরেন আনন্দ মঠের ভাষায় একটা ইয়ে, আমার দেশের মানুষের ভাষা কইতালে। তো আমি আজ মনে করতেছি যে ধীরে 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 চেঞ্জটা হবে, এবং ধীরে ধীরে চেঞ্জ হতে হতে হয়তো আমার জীবদ্দশা আমার আমার নেক্সট জেনারেশন জীবদ্দশা দেখে দিতে পারবে না, কিন্তু হবে আসলে, এছাড়া কোনো উপায় নেই। আর রাতারাতি ধরেন চেঞ্জ হলে তো আলহামদুলিল্লাহ ভালোই তো হইতো আসলে, হ্যাঁ, কিন্তু সেটা তো আসলে হওয়ার কথা না। দুনিয়ার হিস্ট্রিতে এরকম ধরেন 36 দিনে কোনো কিছু চেঞ্জ হয়েছে আপনি দেখছেন? আপনি যে আশাটা করতেছেন, কেন আশা করতেছেন আমি এটা বোঝার ট্রাই করতেছি, বলেন তো দেখি। না, আমার আসলে সত্যি কথা বলতে গেলে প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে এই ইয়াং জেনারেশন বা যারা আর কি ছিল, তারা কিন্তু অনেক সাত পাঁচ না ভেবেই হয়তো বা ওখানে ছিল, এবং কোন রকম কোন পলিটিক্যাল অ্যালায়েন্স ছাড়াই ছিল ওইখানে, ঠিক আছে। তো এট দ্য এন্ড অফ দ্য ডে একটা জিনিস যখন দাঁড়ায় গেছে, তখন হচ্ছে গিয়ে মানে তারাই দে উড টেক চার্জ, তারা নতুন দিক দেখাবে, তারা হচ্ছে নতুন সময় আমাদেরকে একটা শিফট দিবে আর কি। বাংলাদেশের যেরকম একটা মানে ঠেলাগাড়ি মার্কা রাজনীতি ছিল, সেখান থেকে আমরা হয়তো বা একটা কারে উঠবো লিস্ট, ঠিক আছে, মানে আমার এটা একটা আশা ছিল। অপুতে উঠছি, বুঝছেন, আচ্ছা দুনিয়া, মানে আমার তো পড়াশোনা কম, আপনি বলতে পারবেন যে দুনিয়ার হিস্ট্রিতে এই ধরনের ড্রাস্টিক্যাল কোনো চেঞ্জ আসলে হয়েছে কিনা আপনার মনে পড়ে? একেবারে অনেক বড় ভাবে যদি নাও হয়, তাহলে লিস্ট আমার মনে হয় যে আপনি ফর এক্সাম্পল ইউএসএ ডিড সামথিং এক্সট্রাঅর্ডিনারি তাদের ইন্ডিপেন্ডেন্সের পরে, ঠিক আছে, বা আপনি ইনফ্যাক্ট যে পন্থাতেই হোক না কেন, ওরা খারাপ হোক না কেন, ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ফর এক্সাম্পল যদি 47-এ একসাথে স্বাধীন হয়েও থাকে, তো আজকে আপনি ইন্ডিয়া ইনফ্যাক্ট পাকিস্তানের কথাও অনেকভাবে যদি চিন্তা করেন, তারা আজকে কোথায় আছে আর আমরা আজকে কোথায় আছি, এটা কিন্তু মানে শুধুমাত্র ওর সংখ্যায় বেশি, ওর আয়তন বেশি জন্য যে ইন্ডিয়া বাংলাদেশকে চোখ রাঙায় তা কিন্তু না, ঠিক আছে। তো এটা তো আপনার একটা, হ্যাঁ এক্স্যাক্টলি, তো এটা তো একটা টেনশনের বিষয়। জুলাই নাকি এখানে, জুলাইকে দেখতে জুলাই, পাচ্ছি। কেমন আছো? ও তো ওকে নিয়ে আলোচনা যাক। বিরাট কাজ। আচ্ছা, তো ভ্যাকসিন ট্যাকসিন দেয়া না? হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া। আচ্ছা আর বাসার তো বাইরে যায় না, ভ্যাকসিন আচ্ছা না দিলে সমস্যা নাই। আচ্ছা, তো যাই হোক, আপনার প্রশ্নটা আমি জানি না কতটুকু আমি অ্যাটেম্প করতে পারলাম, তবে মানে হতাশ হওয়ার জন্য আসলে কোনো যুক্তি যথেষ্ট যুক্তি না, বুঝছেন। মানে এখানে আমরা একটা মানে অ্যাটেম্প নিছিলাম, আমি যদি বলি এটা একটা ফেইল্ড অ্যাটেম্প, একেবারে না হইলেও কিছুটা ব্যর্থ হইছে। চোখ রাঙায় একজন আমাকে বলতে পারতেছে যে আগে ভালো ছিলাম, চোখ রাঙায় আর একজন আমাকে বলতে পারতেছে যে তুই খারাপ, 2 দিন পরে আমি ভালো করব। সে যেই হোক না কেন, মানে এখানে সবকিছুই বিসর্জন হয়ে যাইতেছে। হ্যাঁ, আমার ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধব অনেকেই মারা গেছে, অনেকেই মারা যাইতে পারতো, আমার নিজেরও কিছু হয়ে যাইতে পারতো, অনেক কিছু হইতে পারতো, এগুলা আলোচ্য সূচি না। কিন্তু এটার তাহলে মানে কেন, মানে এই দেশ তাহলে আসলে বিনিময়ে কি দেয়? সে তো ন্যূনতম একটা সম্মানও দেয় না, তার কাছে তো কিছুই কিছু না, সবকিছুই খালি ইস্যু আর এজেন্ডা, ঠিক আছে। তো অবশ্যই এটা আসলে দেশ কি দেয়, দেশ আপনারে কি দেয়, ধরেন দেশ আপনার আসলে কিছু দেয় না, আপনি এখন দেশে দেন। হ্যাঁ, কারণ আমরা দিয়ে দিয়ে একটা দেশ বানাই, ঠিক আছে, আমরা দিলাম যেটা দেশ বানাইলাম। হ্যাঁ, দেশের কাছ থেকে আর চাই কি লাভ? দেশের ধরেন দেশের মানুষ 71-এ দেশের জন্য জীবন দিল, আরো 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 জীবন দিল, 24-এ নিজে দেখলাম, হ্যাঁ, নিজের 2 চোখে দেখলাম আসলে। ওই যে আপনি যেটা বললেন, ধরেন আজকে মানে আমারও পরিস্থিতি খারাপ হইতে পারতো, আল্লাহ ভালো রাখছে,
তো এখন এই যে আমরা দেখতেছি দিয়ে একটা ধরেন একটা বেদি বানাইতেছি আর কি, রক্ত দিয়ে, ঠিক আছে। হয়তো আশা করি আল্লাহ হয়তো আমাদেরকে একদিন মঞ্জিলে মকসুদে কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবে আর কি। হ্যাঁ, এই মনোরোধ করা ছাড়া তার উপায় নেই। যাক না, ভালো, আপনি আপনি হতাশ হন নাই, আপনি আপনি যাই হোক। ও আমি ভালো। বলছেন প্রথম দিকে একটু হতাশ হয়েছিলাম, সেটা অবশ্য দেশ নিয়ে না, আমার নিজেরা নিয়ে। আচ্ছা, নিজেরা এরকম নিয়ে কেমন জানেন, একটা সময় আমার মনে হলো কি, আরে আমি তো একটা বিরাট ঘটনা ঘটাই ফেলাইছি, ঠিক আছে। তো এখন তো অনেক মানুষ আমার মান সম্মান দেবে, ঠিক আছে। মানে যেহেতু ধরেন যে ওই যে ভাই যেটা বললো যে আমার লাইন তাদেরকে উজ্জীবিত করছে, গুজবাম্প হয়েছে, এরকম তো আমি আসলে অনেকের কাছে শুনছি। ধরেন আমার ইনবক্সে এরকম অনেক 4-5-7 জনের মেসেজ আছে যারা আসলে বলতেন আমাকে, পরবর্তীতে বলছিলেন যে আমরা সারাদিন মাঠে থাকতাম, হ্যাঁ, আর রাতে এসে আমরা দেখতাম ফেসবুকে যে রুবায়েত ভাই কি লিখছে, ঠিক আছে। এর মধ্যে একটা ছেলে তার সে অন্ধ হয়ে গেছে লিখে, সে আমাকে একটা লিখছে যে ভাই আমরা সেটা ভাবতাম। তো এখন ধরেন একজন জীবিত পোয়েটের কাছে ধরেন মানে একটা শিল্প সাহিত্য তো পরের আলাপ, কিন্তু এই যে ধরেন আমি যে তার কাছে এটা শুনলাম যখন, যে সে বলতেছে যে ধরেন একজন যার চোখ মানে শেষ হয়ে গেছে, তিনি বলতেছেন যে সারাদিন আমরা আসলে মাঠে থাকতাম এবং রাতের বেলা দেখতাম যে আপনি কি লিখছেন, এবং তখন আমাদেরকে এগুলো আসলে অনেক ভাবিয়ে দিত। তো এটা তো পাওয়া। এইটাতে যেটা হয়েছে কি জানেন, আমার ভিতর তখন মনে হলো কি যে এইবার তো মনে হয় আমার মান সম্মান বেড়ে যাবে, মানে টাকা পয়সা না, মান সম্মান। বুঝতে পারছি। পরে দেখলাম কি জানেন, মান সম্মান আগে যা ছিল তার চেয়ে কমে গেছে। মানে আগে যেখানে মানে ওই যে আগেই ভালো ছিলাম ওই অর্থে, মানে যে লোকগুলো আগে আমাকে, মানে আমি অন্য নতুন লোকের কথা বলতেছি না, নতুন লোকেরা বরং আমাকে অনেক ধরেন ভালোবাসা দিচ্ছে, কিন্তু যে লোকগুলোকে আমি আগে যারা আমার সাথে ধরেন যে খুব কি বলে মান সম্মান মানে স্নেহ শ্রদ্ধা ভালোবাসা দিয়ে কথা বলতো, তারা দেখলাম কি জানেন গুণে না আর, ঠিক আছে। এবং আমি এতে ধরেন ওই সময় মানে এত ভেঙে পড়লাম নিজের মনের মধ্যে যে শালারে কি হইতেছে এইসব, ঠিক আছে। আমার তো হওয়ার কথা অমুক, যে ধরেন কেউ একজন আমার দেখলে বলবে আরে রুবায়েত আসেন আসেন, ঠিক আছে, বা পরিচয় করে দেবে যে ধরেন এই উনি কিন্তু হাসান রুবায়েত। পরে দেখলাম কি জানেন, সব এইটা এই ডিলেমা থেকে বুঝছেন, এই গোলকধারা থেকে বাইর হইতে আমার 2-3 মাস টাইম লাগছে বুঝছেন। 2-3 মাস পরে আমি থিতু হয়েছি, আমি বললাম না এই বস এই এত আশা করা যাবে না, ঠিক আছে। এবং আমি ধরেন এখন আশার থেকে অনেক দূরে, হ্যাঁ, আমি আর এর আশাই করি না। কিন্তু ওই সময় বলছে আমি খুব মানে, এবং আমি দেখলাম কি জানেন যে বুদ্ধের মতো, যে আমি যখন আসলে চাইতেছি তখন আমার ধরেন রাতে ঘুমোতেছে না, যে এই আমার এই কিছু দুটো ভালো কথা কইলো না, আগে তো দেখা হলেই সালাম কালাম দিত, এখন তো সবার ধরেন সে হয়তো এখন মন্ত্রী হয়ে গেছে সাপোজ, টাইমই নেই, তার মেসেজ দিলেও ধরেন সিন করে না। আর আমি কিন্তু তাকে চাকরি দেওয়ার জন্য মেসেজ দিয়ে দিচ্ছেন, আমি হয়তো একটা গুরুত্বপূর্ণ কোনো কারণে মেসেজ দিচ্ছি, আগেও দিতাম, বা আগে সে আমাকে দিত আমি দিতাম না, এখন আমি তারা দিতেছি। এখন সে আমার মানে মেসেজ সিনই করে না, আমি এখন দেখাইতে পারবো ধরেন মেসেজ আনসিন হয়ে বসে আছে। তখন আসলে আমি ভেতরে ভেতরে ধরেন প্রচন্ড মানে মেজাজ খারাপ হলাম যে আমার সম্মান দিবি না, এটা কোনো কথা। হ্যাঁ, পরে আমি বুঝলাম যে আমি যে সম্মান চাইতেছি এটা তো আসলে আমি একটা অন্যায় চাওয়া চাইতেছি। হ্যাঁ, মানে আমি নিজেরা বুঝলাম যে না আমার চাওয়াটাই বরং আসলে অন্যায়। হ্যাঁ, এবং আমি থিতু হইলাম বুঝছেন, আমার পা এখন মাটিতে, কোনো সমস্যা নেই। এখন ধরেন যারা আমাকে আগে সম্মান শ্রদ্ধা করতো এবং এখন যারা ধরেন অনেক পাওয়ারফুল লোকজন, এরা যদি আমার এখন রাস্তায় থাবড় মারে একটা বুঝছেন, আমি ভাই থাবড়টা খেয়ে বলবো এটা তো হতেই পারে, একজন সম্মানিত ক্ষমতাবান লোক আমার থাবড় মারতেই পারে, এটা কোনো বিগ ডিল না আসলে। আর আমি এখন ওই লেভেলে পৌঁছে গেছি বুঝছেন। সো আমার আসলে এগুলো নিয়ে কোনো টেনশনই নেই। হ্যাঁ, আমার এখন টেনশন হচ্ছে ওইটা, যে ওই যে আপনার কাজকে যেটা বললাম যে স্কিল হইতে হবে, না হলে তো টাকা দিচ্ছি না। তো আর শিল্প সাহিত্য পলিটিক্স মানে এগুলো নিয়ে আমি মানে আমার নিজের শিল্প সাহিত্য নিয়ে আমি অনেক ভাবি, বাট পলিটিক্স নিয়ে আমার যেটা ভাবনা, যেটা আমার ধারণা আমার চেয়ে অনেক ভালো ভাবার মানুষজন অলরেডি আছেন সোসাইটিতে, তাদেরকে আমি খুব অ্যাডমায়ার করি। সুতরাং আমার এটা নিয়ে না ভাবলেও চলবে আপাতত।
ঠিক আছে, আপাতত আমি আসলে একটু শিল্প সাহিত্য করতে চাই। গুড। এটা 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 যদি হতাশা না হয় তাহলে আমি জানি না হতাশা কোনটাকে বলে। ও না, আমি এটা কিন্তু হতাশ না, আপনি যেটা বলতেছেন না হতাশ হতাশ না আসলে। মানে আমি আমার নিজের একটা অদ্ভুত আপনার আমি মনে করি আমার একটা সারল্য আছে। কোন সারল্য জানেন? যে ওই যে আমি আপনাকে বললাম, এটা কিন্তু মিন করে বলি যে আমি যে কিছু জানি না এটা আমি জানি। সক্রেটিসের মতো, আসলে সক্রেটিসের মতো ঘটনাটা না, মানে সত্যিকার অর্থে আমি জানি না। এখন ধরেন আপনি আমাকে, মানে আমার চাওয়া কিন্তু আসলে আপনার যে স্টেটের জন্য যে মানুষ এত এত মানুষ জীবন দিল, তারা যেন স্টেটটাকে আরেকটু ভালো জায়গায় দেখে মানুষ। এক্স্যাক্টলি। হ্যাঁ, এই আরেকটু ভালো জায়গা বলতে আমি আসলে দেশ ধরেন নিউ ইয়র্ক হয়ে যাক, আমেরিকা হয়ে যাক, আমি সেটা মনে করি না, কারণ ওটা সম্ভব না। ওইখানে যাইতে আসলে সময় লাগে। ভারত যেটা পারছিল দেখেন, তারা এত ভালো একটা কনস্টিটিউশন বানাইছে, তাদের যে ধরেন নানান তাদের যে ডাইভার্স সোসাইটি, জওহরলাল নেহরুর সময় তারা কিন্তু এটা নিয়ে অনেক ইফোর্ট দিচ্ছে। বরং এখনকার ভারত আসলে ওইটাকে নষ্ট করতেছে। হ্যাঁ, তো আমাদের তো এটা হয়নি। আমরা হয়তো ধীরে ধীরে এখন ওইদিকে যাইতেছি, হয়তো আমাদের, আমি জানি না আমাদের যে রিফর্ম কমিটি কনস্টিটিউশন নিয়ে কি কি হইতেছে না হইতেছে, পরে দেখা যাবে আসলে যে আসলে কি হইতেছে। যদি এখানে কিছু একটা হয় বুঝছেন, সেটাও হয়তো আমাদের জন্য একটা জায়গা আসবে। তো এর চাইতে বেশি কিছু চাওয়া যদি আমি পার্সোনালি চাই, তাহলে আমার এই চাওয়াটা ঠিক হবে না। কারণ মানে আমি নিজের আসলে ওই অর্থে ইম্পর্টেন্ট বলে মনে করি যে আসলে আমার কোনো ব্যক্তিগত চাওয়া আছে, আমার নাই চাওয়া আসলে। আমি কি চাইতে পারি বড়, যে আপনি মানে বুঝেন দেখি আমার পার্সোনাল আমি কি চাইতে পারি? আমি তো আসলে কিছু চাইতে পারি না, কারণ আমার তো ওই যোগ্যতাই নেই চাওয়ার। না, আসলে কথাটা আমি কিছু চাচ্ছি তা না, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যদি কেউ বলে যে না এই ৩৬ তারিখ ফাইজলামি হইছে, আগেই ঠিকঠাক ছিল, সবাই নষ্ট করে দিছে, এই কথাগুলো আসলে খারাপ লাগে আর কি, সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, দেখবেন যে আজকে উম, আমার দেশ হচ্ছে আমার একটা সাক্ষাৎকার নিছিল, তো ওইটার মনে হয় আজকে হচ্ছে আপনার টোটাল একটা ইয়ে ছাপছে ওরা অনলাইনে, আর ছাপা পত্রিকায় একটা বড় একটা অংশ ছাপছিল। তো এখানে আমি একটা কথা বলতেছিলাম, আমাকে যে আপনার মধ্যে এরকম কিছু বলছে, আমি বললাম যে দেখেন আসলে যে সমস্ত লোকজন আওয়ামী রেজিমের হচ্ছে একদম বেনিফিশিয়ারি, এবং যারা হচ্ছে আপনার এই যে বাঙালি জাতীয়তাবাদের একদম বিশাল ধারক বাহক, তার তো একটা ইমান আছে, একটা নির্দিষ্ট উসুলের উপর তার ইমান আছে। তো সে কি সেই ইমান থেকে আসলে বাইরে আসতে পারবে? সে পারবে না। আমি এই জন্য মনে করতেছি যে এই সমস্ত লোকদের সাথে আসলে আমার আলাপ করারই দরকার নেই। আমি বরং আলাপ করতে চাই হচ্ছে নেক্সট জেনারেশনের সাথে, বা আপকামিং জেনারেশন, এবং যে জেনারেশনটা এখন আছে। ঠিক আছে, কিন্তু যে জেনারেশন ধরেন যে আপনার ৭১ দেখে আসছে, আইসা ধরেন আজকে, বা তার যে ছানাপোনা, তারা কিন্তু আপনার জীবনেও আপনার এই ২৪ বা আপনার এটা সে আসলে রিয়েলাইজই করতে হবে। তার কাছে কিন্তু এটা মনেই হবে যে এটা আসলে একটা দাঙ্গা হয়েছে, এটা হচ্ছে যে ওরা লিখলো না কয়েকজন আগে জুলাই ছুটি, ঠিক আছে, এটা বলবে বুঝছেন। সো আমার মনে হয় না যে ওদের সাথে আসলে এটা নিয়ে ডিবেট করার দরকার আছে, বুঝছেন, আর এটা নিয়ে মন খারাপেরও দরকার নেই। বরং আমাদের সামনে একটা হিউজ আপনার নিউ জেনারেশন আছে, তাদের সাথে যদি আমরা কথা বলি, বরং আমরা আসলে আরো অনেক বেশি মানসিক শান্তিতে থাকবো আসলে, এবং তারাও রিয়েলাইজ করতে পারবে, নতুন জেনারেশনটা, যে আসলে কি উদ্দেশ্যে এই ঘটনাগুলো ঘটছিল, এগুলার আসলে থিওরিটিক্যাল জায়গাগুলো কি, থিওরাইজ করার যে জায়গাটা। আপনি পুরাতন লোকদের সাথে বলছেন আলাপ করারই দরকার নেই, আমি এটা আলাপ করতে চাই না আসলে personally। চোখের সামনে চলে আসে ভাই, কে কথা বলতে চায় বলেন? বলুক না, আর আপনি শুনুন। দেখেন আপনার কথা শোনার জন্য ওয়েট করতেছে ধরেন কমপক্ষে ২০,০০০ তরুণ, আপনি হুদাই এই একজনের জন্য আপনার এই মানসিক শান্তি নষ্ট করবেন কেন? আর এখন তুই বলে যা। ঠিক আছে, ফাইন, বলুক ও। রোহিত ভাই, আমার বলার অধিকার আছে, ও বলতে থাকুক। আমি মনে করি যে ধরুন আমার যে জেনারেশন, তারপরের জেনারেশন, যারা এই যে নতুন নতুন বাচ্চা পোলাপান যারা নতুন আসতেছেন, তাদের সাথে আসলে আমাদের বেশি বেশি মেশা উচিত, তাদের কথা শোনা উচিত, তাদেরকে আমাদের অভিজ্ঞতা জানানো উচিত। বরং তাইলে কি হবে জানেন, ওই জেনারেশনটা মানে যারা আসলে যে আওয়ামী যে ওই জেনারেশন ভাই ১০ বছর পর নাই হয়ে যাবে, কিছু করার নাই, ওই এমনি নাই, ১০, ১৫, ২০ বছর পর ও নাই, ওই এমনি নেই, ওরা খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন। কারণ ওরা দেখবেন ওদের বয়স ৪০-এর নিচে যারা, তারা এই ঘটনা বেশি ঘটাচ্ছে। তো ও তো ধরেন ২০ বছর পরে এমনি নাই হয়ে যাবে, তো ওরা নিয়ে আবার টেনশন করে লাভ আছে কি? বরং যারা নতুন মানুষ আসতেছে এদের সাথে আসলে আমাদের বাতচিত চালায় যাওয়া উচিত,
এদের সাথে আমাদের ডিবেট হওয়া উচিত, তারা কি চায় এবং কিভাবে একটা ওয়েলফেয়ার স্টেট হইতে পারে, এগুলো নিয়ে ক্রিটিক্যালি লেখাপত্র, কথাবার্তা বলা, এগুলো জারি রাখলে আমার মনে হয় যে ধরেন মানসিক শান্তি একটু বেশি পাওয়া যাবে আর কি। রুয়েত ভাই, আমাদের কি Hopefully, এই যে ইনশাআল্লাহ। রুট লেভেলে মানুষদের সাথে কমিউনিকেশনের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা, বা আমাদের এই মুহূর্তে কোনো করণীয় আছে কিনা আপকামিং ইলেকশন উপলক্ষে, বা আমরা কি কোনোভাবে এটা কি ইলেকশন না, আসলে ধরেন টোটাল বাংলাদেশের তো একটা ভবিষ্যৎ আছে। মানে এই ইলেকশন সামনে হবে, সেই গভর্নমেন্ট কিন্তু ফেলও করতে পারে। এরকম আমরা তো কোনো আমরা guarantee কি নেই। আর কিন্তু কোনো আমরা ভূমিকা আসলে নিতে পারি বেটার, কিনা এই মুহূর্তে? একটা বেটার ফিউচারের জন্য যেটা করতে পারি সেটা হলো, আমরা দেখেন আমাদের কিন্তু প্রত্যেকেরই হাতের পাশেই ধরেন ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, যারা আসলে সরাসরি পলিটিক্যালি কানেক্টেড না, বা পলিটিক্যালি আসলে কনসিয়াস না, বা পলিটিক্যালি তারা আসলে এগুলো বিষয়টা ভাবতেও চায় না। আমরা যদি শুধুমাত্র তাদের জায়গা থেকে যদি আমরা এই যে দাওয়াতের কার্যক্রম চালাতে পারি আসলে, যে ধরেন তাদেরকে এই কথাগুলো বোঝানো যে বাংলাদেশকে তোমরা আসলে বোঝো, এবং বাংলাদেশের মানুষ তোমরা কিন্তু এটা চাও যে আমার বাংলাদেশকে আমি এভাবে দেখতে চাই। আমার মনে হয় এভাবে যদি আমরা যদি আসলে আমাদের আশেপাশের মানুষগুলোর সাথে কথা বলতে শুরু করি না, দেখবেন সেও দেখবেন তার পাশের মানুষের সঙ্গে কথা বলতে শুরু করবে, ডেস্টিনির মতো আর কি, যে 2 হাত থেকে আর 4 হাত, 4 হাত থেকে 16 হাত হয়ে যাবে। তো এই উপায়ে যদি আমরা কথা বলি, দেখবেন যে আসলে একটা মানে এই জেনারেশন কিন্তু মানে আপনাদের জেনারেশন বা তারপরে জেনারেশন, এটা কিন্তু খুবই ধরেন একটা কি বলে, এটা জানার জন্য কিন্তু বিশাল আগ্রহী। ঠিক আছে, আপনি যদি ধরেন তাকে আপনার গল্প করার মতো সময় যদি একটা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন, এই শোনো তুমি এটা দেখো, ঠিক আছে, বা আপনি যদি একটা বিদেশের কোনো একটা ইন্টেলেকচুয়াল ইয়ে দেখান যে তুমি এটা পড়ো, ঠিক আছে, দেখবেন যে আপনি 100 জনের সাথে কথা বললে অন্তত 3 জন হয়তো, বা 2 জন বা 1 জন হয়তো আপনার এই লাইনে চলে আসবে, এবং সে একজন কিন্তু আবার দুনিয়া চেঞ্জ করে ফেলতে পারে। তো আমার মনে হয় যে এই আলোচনা জারি রাখা উচিত। রাখলেই হয়তো অন্তত ছোট ছোট পরিসরে নিশ্চিত একটা চেঞ্জ নিশ্চয়ই আসবে, না আসার তো কারণ নাই। নাহলে এত বড় ঘটনা ঘটলো কেমনে? এত মানুষ কিভাবে ধরেন যে মানে কনভিন্সড হলো যে আমাদের আসলে রাস্তায় নামতাম। আচ্ছা, আপনি তো কবি মানুষ, আপনি তো মানুষের পালস বুঝতে পারেন। এখন আমাদের ল্যাঙ্গুয়েজটা আসলে কি হওয়া উচিত এই ধরনের মানুষের সাথে যদি আমরা কমিউনিকেট করতে চাই, বা কিভাবে ওদের আসলে আমি ক্রেডিবল হইতে পারি, আমি একজন ক্রেডিবল মানুষ হিসেবে ওকে আমার ল্যাঙ্গুয়েজটা পৌঁছাতে পারি, এটার ব্যাপারে আপনি কোনো আইডিয়া দিতে আমার পারেন? মনে হয় কি, ধরেন যে কোনো সোসাইটির যে মানে সোসাইটি তো ভিন্ন ভিন্ন, যে কোনো সোসাইটির বাচ্চা কাচ্চা বা যে কোনো সোসাইটির মানুষ, তাদের নিজস্ব কিছু ট্র্যাডিশন থাকে, তাদের কথা শোনার, তাদের কাছে কথা পৌঁছানোর, বা তারা পারিবারিক ভাবে নিশ্চয়ই নানা ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে, নানা ধরনের ভ্যালুজ দ্বারা তারা হয়। ওই ভ্যালুজ এর মধ্যে থেকে বা ওই ট্র্যাডিশনের ভিতরে থেকে যদি আপনি কথা বলা শুরু করেন, দেখবেন সে আপনার কথা শুনবে আমার ধারণা। ধরেন যে মানুষটা আসলে ইসলাম পছন্দ করে, তার সাথে যদি গিয়ে যদি আপনি পঞ্চম করে ধরেন ইসলামের ক্রিটিক করা শুরু করে, সে শুনবে না। আবার যে মানুষটা ধরেন হয়তো যার এগুলো নিয়ে কোনো টেনশনই নেই, ধর্ম কি না কি, কিন্তু সে হয়তো একটা ওয়েলফেয়ার চিন্তা করে, একটা ভালো কথা চিন্তা করে, তার সাথে যদি আপনার বলেন যে শোনো আল্লাহ বলেছেন এই না করলে কিন্তু জাহান্নামে যাবা, ও আপনার কথা শুনবে না। আমার কথা হচ্ছে যে একটা ফ্লেক্সিবল ওয়েতে, মানে আমাদের ধরেন নবীজি যেভাবে দাওয়াত দিতেন আসলে আসল কথা, বা যেভাবে দাওয়াতের কথা মানুষকে পৌঁছাইতেন, বা সাহাবীদেরকে তাবেঈদেরকে যেভাবে বলতেন যে যাও এইভাবে দাওয়াত দাও, আমার মনে হয় এই প্রসেসটা আসলে মানে ফলো করা উচিত মানুষের কাছে, তার নিজের মানে তার ধরেন যে মানে তার স্বার্থ সংরক্ষণের জন্য আমার মনে হয় কথা বলা উচিত, সে যেভাবে পছন্দ করে, বা তার সোসাইটিতে কথা বলার নিশ্চয়ই একটা ওয়ে আছে, তার ফ্যামিলির একটা ওয়ে আছে। এগুলা মানে কাউকে আঘাত না করে কথা বললেই বুঝছেন মানুষ শুনে আসবে। ঠিক আছে, ধরেন একটা ছেলে হয়তো বিএনপির প্রতি তার একটা ব্যাপক ভালোবাসা জন্মেছে, বা এনসিপির প্রতি তার একটা বিরাট মনে হচ্ছে এরা তো বিরাট হিরো, কিন্তু আপনি এদেরকে ক্রিটিক করবেন, আমার মনে হয় যে এদের প্রতি একটা ভালো ভালো কথা কয়ে আপনি ক্রিটিক করতে পারেন। প্রথমে যাই যদি বলেন কি জানেন, যেমন আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করতেছি। গত মানে এই 1 বছর আগে ঈদে বাড়িতে গেছিলাম। এখন বাড়িতে হচ্ছে আমি যেহেতু আসলে নানান জায়গায় নানান সময় বড় হয়েছি, গ্রামে আমার কোনো বন্ধু বান্ধব নেই, ছোট কিছু ভাইটাই আছে, এদের সাথে গেলে তারা হয়তো ফেসবুকের মাধ্যমে আমার সাথে একটু কানেক্টেড আর কি, তো গেলে তাদের সাথে কথাবার্তা হয়। তো এরকম 2-3 জন মিলে আমরা আড্ডা মারতেছি, তো একজন এসে প্রত্যেকদিন এসে বলছে কি, ভাই আমরা তো কোক খাওয়া বয়কট করছি। আমি বললাম ভালো, বয়কট তো করতে হবে। কিছুক্ষণ পর বলছে কি, কিন্তু ভাই আর্জেন্টিনা মেসিরে দেখলাম কোকের গেঞ্জি পরা ইয়েতে খেলতেছে, তাহলে আমি কি করবো? মানে ও কিন্তু মেসিরে ধরেন সে
মানে মেসি তার ধরেন একটা ভালোবাসার জায়গা। আবার সে আবার এটাও বলছে যে ইসরায়েলের সাথে কিন্তু আমার একটা ঝামেলা আছে। এখন আমি বুঝছেন ওটা বলতে চাইছিলাম যে মেসিরা সহ নাই করে দাও, তাও আমাদের কোক খাওয়া যাবে না। এই কথা আমি বলতে চাচ্ছি বুঝছেন। তো পাশে আমারই এক ছাত্র, তো ও হচ্ছে আমার সাথে খুব ভালো খাতির। তো ও আমার বলছে কি ভাই একটু পাশে আসেন। পাশে আমার বলছে কি জানেন, ওরে দেখেন মেসির কথা কন, ও কালকে এখনই বলবে কি জানেন, তো কোক আজকে থেকেই খাবো, তাও মেসিরে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন যে ওই যে যেটা বলে যে মানে হেকমত আর কি, বুঝছেন, যে ওরে কিন্তু ভাই আপনি মেসির কথা কইলে কিন্তু ও খেপে যাবে, জাওয়াদ স্যার কিন্তু পাঁচটা আপনার নিয়ে উদ্দেশ্য নিচ্ছে হচ্ছে মনে ওরে হচ্ছে কোক এটা। খাওয়ানো যাবে না। এটা হ্যাঁ, তো এটা মনে এইভাবে হচ্ছে আপনি ডিরেক্ট জাওয়াদ স্যারকে বলতেছেন কথাগুলা। মানে আমি তো ধরেন যে আমার যে আমার এ ভালো বুঝছে, ওর মেসির প্রতি আর প্রেম থাকুক, তার কোনো সমস্যা তো নাই, মেসির প্রতি প্রেমে তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু ধরেন কোকের প্রতি প্রেম, এই মেসির প্রতি আমি যদি মেসির প্রতি হেটার্স হই, আমি হয়ে যদি আরে কোকের প্রতি, ও কিন্তু তখন আমার আর কোকের দেখা দেখবে না, বুঝছেন, ও বলবে কি হলো মেসি হেটার্স। ঠিক আছে, তাহলে আমার সামনে এসে কোক খাওয়া শুরু করবে, তার লাভটা কি হইলো? এই জন্য আমি মনে করতেছি ধরেন যে এই কথাবার্তা বললে আসলে সম্ভব, বিরাট কোনো পরিবর্তন সম্ভব না, কিন্তু একটা ধরেন সারা বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, সারা বাংলাদেশে 5,000 তরুণ যদি এভাবে কথা বলা শুরু করে, তা ভাই 3 বছর পরে তো দেখবেন এটা একটা ফলাফল আসা শুরু করবে ইনশাআল্লাহ। সেটাই দোয়া করেন। যাক, ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা আজকে এখানেই আলহামদুলিল্লাহ বলি। না, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলার তো উপায় নেই। That আল্লাহ is true. ভালো রাখছেন। আল্লাহ যেন আমাদেরকে সামনে আরো ভালো রাখেন, আমাদের নেক্সট জেনারেশনকে ভালো রাখেন, তারপরের জেনারেশনকে ভালো রাখেন, এই দোয়া তো আমরা করা এবং সাথে সাথে আমাদের চেষ্টা করা আর কি। আমরা যেন হতাশ না হই, লা তাহজান, আল্লাহ বলতেছেন না যে হ্যাঁ, লা true, that is ইন্নাল্লাহা মা'ানা। হ্যাঁ, কঠিন হয়ে যায় বুঝছেন ভাই, কিতাবি কথার সাথে মানে পদক্ষেপ ফেলাটা কঠিন হয়ে যায়। না, তারপরেও তো ধরেন এখন আল্লাহ তো আমাদেরকে বলতেছেন যে টেনশন কইরো না, হ্যাঁ আমি তো আছি। তো আমরাও দেখি টেনশন না করি, আমরা ধরেন উদ্ভাবনী চিন্তা ভাবনা করি যে কেমনে কি সম্ভব। Hopefully কিছু একটা বের হোক, হ্যাঁ সেটাই, কিছু একটা বেরোয় আসুক, এটাই আসলে কথা। ইনশাআল্লাহ, হ্যাঁ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে রোবায়েত ভাই, ঠিক আছে ঠিক ভাইয়া। আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখা হবে ইনশাআল্লাহ, ভালো হ্যাঁ। থাকেন, দোয়া করি। আমাদের তো দাওয়াত থাকলো মোহাম্মদ। এই যে তোমরা দুইজনকে বলতেছে, আজকে বিকালেও রোবায়েত ভাইয়ের সাথে দেখা হচ্ছে আমার। তো আপনি শুধু আমাকে রেখে চলে যান। ও হয়তো ওভাবে বুঝতে পারিনি, বললেন না, ওরা আসলে হ্যাঁ, ওরা আসলে মানে ফেনীতে থাকে, এটা আর কি, তো ওদের একটু সময় করে আসলে হ্যাঁ নেক্সট একদিন ইনশাআল্লাহ। রুবেল ভাই, আমাদের ফেনীতে গেলেন না একটু আপনি? আমাদের ফেনীটা একটু দেখে যান, বন্যায় আমরা কেমন আছি। ও এখন যেতে পারলে তো ভালোই লাগতো, আপনারা প্রবলেম কাটায় ওঠেন ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, আইসেন তারপরে- আইসেন, দাওয়াত হ্যাঁ থাকলো, ইনশাআল্লাহ, ফেনীতে দাওয়াত থাকলো। সেটাই, আপনারাও মোহাম্মদপুর আইসেন। ইনশাআল্লাহ অবশ্যই। ইনশাআল্লাহ। ঠিক আছে তাইলে ভাইয়া, ঠিক হ্যাঁ আছে। ওকে, ভালো থাকেন ঠিক আপনারা। কথা হবে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।